আপনারা যারা যারা রেডি মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যারা যারা প্র্যাকটিস করছেন, কোথাও আটকা পড়ছেন, কোথাও কোনো কোশ্চেন আছে, এগুলো আমরা আগে করি, এরপরে আমরা একটা ওয়ার্কফ্লো আজকে বিল্ড করব। বাট আগে আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করি, এরপরে আমরা ওয়ার্কফ্লোর দিকে যাই, সেটা মনে হয় ভালো হবে। ভাই প্রবলেম যদি এক্সপ্লেন করেন সেক্ষেত্রে আমার মনে হয় স্ক্রিন শেয়ার করে এক্সপ্লেন করলে ভালো হবে, কারণ সবাই বুঝতে পারবে এবং সেটা সলভ করতে সুবিধা হবে। প্রবলেম আসলে লিখে দিলে কিন্তু সলভ করাটা আসলে মানে কনসেপ্ট বোঝা যাচ্ছে না। আজকে মনে হয় সবাই ব্যস্ত, মাত্র 16 জন জয়েন হয়েছে আমাদের। ওকে, তাইলে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা মুভ অন করবো। একটু বুঝতে হবে যে প্রশ্ন বা প্রবলেম কারো কোনো আছে কি না যেটা সলভ করা যায়। একজনের প্রবলেম থেকে আরেকজন শিখতে পারবে। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আমরা যেটা রোবট এআই এজেন্ট দিয়ে কাজ করতেছি, মানে এটা শুধু কি এর ভিতরে সীমাবদ্ধ না, এটা আলাদাভাবে বানানো যায়? আলাদাভাবে তো make.com এর ভিতরে বানানো যায়, বাট ওই সেম জিনিস, প্ল্যাটফর্ম ভিন্ন বাট সিস্টেম সেম। এখন যদি আপনি আলাদাভাবে বানাইতে যান সেক্ষেত্রে আপনার কোডার্স হওয়া লাগবে বা কোডিং করা লাগবে। আর যেহেতু আমরা নো কোডিং টুল নিয়ে কাজ করতেছি, তাহলে এক্ষেত্রে আমাদের এটা নিয়ে আলোচনা করাটাই অবাঞ্ছনীয়। আমি এই জন্য সাজেস্ট করি, যদি শিখতে চান এটা মানে কোডিং করে কীভাবে এআই এজেন্ট বানাইতে হয়, তাহলে আমি মেবি ওস্তাদ প্ল্যাটফর্ম, ওস্তাদ.app, ওদের আমি একটা কোর্স দেখছি এআই এজেন্ট ফর কোডার্স, আমি ওইটা সাজেস্ট করতে পারি, কারণ ওস্তাদ তো অনেক পুরাতন প্ল্যাটফর্ম, ওরা অনেক রেপুটেটেড কোম্পানি, সেক্ষেত্রে ওইটা আপনি চেক আউট করতে পারেন। আসলে জাস্ট আমি বোঝার জন্য জিজ্ঞেস করলাম। আর অটোমেশন বলতে জাস্ট আমরা যেভাবে এর মাঝে অটোমেশন ক্রিয়েট করি, ওটাই যখন আমরা অ্যাক্টিভ করবো ওটাই অটোমেশন। অটোমেশন বলতে আমরা N8N এর ভিতরে বুঝি ওয়ার্কফ্লো, আর make.com এ বলে সিনারিও, জ্যাপিয়ারের ভিতরে আরেকটা টার্ম বলে, বাট সিস্টেম সেম। কয়েকটা টুলস আমরা কানেক্ট করে কোনো একটা স্পেসিফিক প্রবলেম যখন সলভ করি সেটা একটা অটোমেশন হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো টাস্ককে যখন আমরা অটোমেট করি সেটাই তো অটোমেশন, তাই না? সিম্পল ওয়ার্ডে। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রবলেম আছে। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রবলেম বলেন। আমার আমার লোকাল হোস্ট হচ্ছে না, অনেক চেষ্টা করলাম কোনোভাবেই লোকাল হোস্ট হয় না। সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো মানে অন্য ক্লাউড সার্ভার থেকে যদি গিটহাব থেকে বা আপনি 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 আমাকে মেসেজ দিন, এই জুম মিটিং এর পরে আপনি আমাকে মেসেজ দিন, আমি আপনাকে একটা সার্ভার ক্রিয়েট করে দেবো, না যেখানে আপনি 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন ভাইয়েরা? ভাই আসলে অনেস্টলি আমি আপনাদের সাথে প্রতারণা করতেছি, কারণ এই জিনিসগুলো আমার আগেই অ্যাড করা উচিত ছিল, বাট আমি আসলে করতে পারতেছি না, কারণ টোটালটাই আমার মেনটেন করতে হচ্ছে, কারণ আমার যে টিম আছে এরা তো এই বিষয়ে দক্ষ না। আমি রিসেন্টলি আমার গ্রুপের থেকে একজন কিনছি, অমিত ভাই, এখানে আছে কিনা জানি না, অমিত ভাই আমার সাথে কাজ করতেছে, উনি অটোমেশন রিলেটেড আমার সাথে কাজ করতেছে। এছাড়া আমার যে টিম ওরা মূলত মানে ভিডিও এডিটিং যেটা ওইটা ওরা ভালো পারে, ওরা আমার ভিডিও এডিটিং করে দিতে পারে, বাট অটোমেশন বিল্ড করা এই জাতীয় জিনিসে হেল্প করা ওরা পারতেছে না, যার জন্য টোটাল জিনিসটা আমার উপরে পড়তেছে প্রেশার। তো এখন ওই কুইজ, আমার অলরেডি কুইজ রেডি করা, আমি কোন মডিউলে কোন কুইজ অ্যাড করব, স্টিল অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে জাস্ট টাইম লাইন দিয়ে রাখছি কবে আপলোড করব, সেটা থেকে আমি অনেক পিছনে পড়ছি, মানে আপলোড করতে পারতেছি না। অনেকগুলো কারণ, এর মধ্যে প্রধান কারণ হলো ক্লায়েন্টের কাজ। একটা কাজ এই বিগত 15 দিন যাবৎ আটকা, ওই কাজটা আমি ডেলিভার করছি আজকে, এখন পর্যন্ত পুরো ডেলিভার করি, আজকে পুরো রাত সার্ভার চালু রেখে ওইটাকে মানে ডেটা আপলোড করতে হবে, কালকে ডেলিভার করতে পারবো। আরেকটা পেন্ডিং প্রজেক্ট, ওইটা আমার নিজেরই প্রজেক্ট, মানে যে ইউকের কোম্পানিটা আমাদের আছে দুইজনের পার্টনারশিপে, ওটা একটা ভয়েস এজেন্ট ক্রিয়েশনের কাজ চলতেছে। এই জন্য ভাই এদিকে পড়ছি পিছনে। আপনাদের কোর্স এডিটিং অনেক রয়েছে, অনেকগুলো মডিউলের আমি টাইমলাইন দিয়ে রাখছি, ওইটা আপলোড করতে হবে। কুইজগুলো রেডি করে রাখছি, ওইটা কুইজগুলো সেটিং করে দেবো। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এবং আমার মনে হয় আসলে আপনাদের কাছে আমার এটা ওপেন হওয়া উচিত যে কী কারণে এটা ডিলে হচ্ছে। তবে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা যেহেতু জয়েন হয়েছেন, এটা থেকে আপনারা কন্টিনিউয়াস বেনিফিট পাবেন। আমি ওই জাতীয় কোনো কিছু চালু করতে চাই না যেখানে আপনার কাছ থেকে আমি 5,000 টাকা নিলাম বা একটা ফি নিলাম, অনেকে 5,000 টাকা দেয় না, অনেকে অফারে জয়েন করছে,
ওইটা নিয়ে আমি ভ্যানিশ এরকম না, আপনারা আমার সাথে আসেন, আমি আপনাদের সাথে আসি, আমরা একসাথে শিখবো। দেখেন আপনারা যখন কোনো প্রবলেম দেন সেটা যখন সলভ করে তখন আমারও শেখা হয়, আরও 2 জনকে শিখাই, আমি একটা ইউটিউব ভিডিও বানাইতে পারি, আমার এটা ভালো লাগে। তো ভালো লাগা থেকে আপনাদের সাথে আসলে জার্নিটা কন্টিনিউ করতে চাই আমি। তো ওই মানে ব্যাচ চালু করব সামনের 3 মাস পরে আপনাদের সাথে আর যোগাযোগ নেই, আর একটা নতুন ব্যাচ আসবে, ওরকম চিন্তাভাবনা আমার নাই। যেগুলো থাকবে সব কমিউনিটি থাকবে একদম শুরু থেকে, আমরা জয়েন করি যারা একদম শুরুর মেম্বার, তারা যেটা পাবে, যারা 1 বছর পরে জয়েন করবে সেম জিনিসটা পাবে। তবে যারা এখন জয়েন করতেছে তারা যে মানে আগায় জিতেছে, শিখতেছে, সামনে যাচ্ছে, 1 বছর পরে যে জয়েন করবে তার ওইটা পিছনে থাকবে, সে ওইটা আবার ক্যাচ করতে সময় লাগবে, দ্যাটস ইট। বাট আমার এখন পর্যন্ত ইন্টেনশন নাই যে মানে আপনাদেরকে ছেড়ে আবার নতুন ব্যাচ। আপাতত টাকার প্রতি ধান্দার একটু কম, হয়তো বা পরে হইলেও হইতে পারে, দোয়া করেন। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে সাথে করবেন ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ ভাই, আমার কথা হয়েছে আমরা বাংলাদেশ থেকে যদি ধরেন আমার কমিউনিটিতে আমরা ধরেন 500 মেম্বার, এর মধ্যে সবাই যে ভাই শেষ পর্যন্ত টিকে থাকবে এটা আমি বিশ্বাস করি না, সবাই থাকবে না, হয়তো বা 100 মানুষ ডেডিকেটেড তারা থাকবে শেষ পর্যন্ত। 100 থেকে আপনি ধরেন 50 জন মেম্বার যারা এক্সপার্ট হবে, 30 জন থাকবে মিড এক্সপার্ট, এরপরে বিগিনার লেভেলে ডেডিকেটেড, তো এরকম 50 জন হয়তো আমরা পাবো। তো আমরা যদি বাংলাদেশ থেকে 50 জনের একটা টিম নিয়ে কাজ করতে পারি অটোমেশন ফিল্ডে, আমি বিশ্বাস করি আগামী 6 মাস পরে টোটাল দুনিয়াটাই পুরোপুরি অটোমেশনের দিকে আরও ঝুঁকবে। এখন ডে বাই ডে যেরকম গ্রো হচ্ছে, 6 মাস পরে এটা আরও ব্লো আপ করবে একটা মুভের মতো, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয়। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। জি বলুন। হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলছিলাম, আমি তো প্র্যাকটিস না খুব ঝামেলা পড়ে গেছি। এখন আমার তো কার্ড 2টা ইউজ করছি, 2টাই কাজ হয় নাই। একটা পাইনের কার্ড ইউজ করছি, ওটাও কাজ হয় নাই। আবার আমার স্ট্যান্ডার্ডের ইমেইলের যে কার্ডটা ছিল ওটাও আপনাকে দেখাইছি, ওটা যে কাজ করলাম এটাও নেই। আপনি বলতেছেন যে আপনার কোনো আপনার কি করে কার্ড নেয় না, প্রিপেড কার্ড নিতেছে না। এখন আমি তো সব প্র্যাকটিস আটকে গেছে আমার। আচ্ছা, আপনার যে প্রবলেমটা, আমি ওই প্রবলেমটা আরও কয়েকজন মানুষের সাথে ফেস করছি এবং আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছি। আমার 7-8টা অ্যাকাউন্ট, আমি এর মধ্যে একটা অ্যাকাউন্ট আমার প্রায় 12 বছর আগের, বাট স্টিল আমি ওই প্রবলেমটা ফেস করতেছি যেখানে আমার কার্ডগুলো ফুললি ভ্যারিফাইড ইউকের কার্ড, এরপর আমার এই কার্ডটা ডিসকার্ড করতেছে প্লাস আমাকে অ্যাপ্রুভ করতেছে না। আমি ভাবছিলাম হয়তো বা মানে আপনার প্রবলেমটা হয়তো বা কার্ড রিলেটেড অথবা অ্যাকাউন্ট নতুন, দুইটাই আমার ফিক্সড, বাট এরপর আমার অ্যাকাউন্ট হচ্ছে না। পরে আমি ঘাটাঘাটি করে দেখলাম এই প্রবলেমটা আসলে মূলত আমাদের না, আমাদের কার্ডের না, আমাদের সিস্টেমের না। সেম কার্ড আমার অন্য অ্যাকাউন্টে নিচ্ছে, সে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, বাট আমার ওই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না। তখন ঘাটাঘাটি করে দেখলাম যে একটা রেডিটের একটা থ্রেডের মধ্যে একজনে বললো যে ভাই এটা আসলে আমাদের কোনো কিছু নেই, গুগল জানে যে ও কাকে অ্যাপ্রুভ দিবে, কাকে অ্যাপ্রুভ দিবে না। তবে এক্ষেত্রে যেটা আমি আপনাকে সাজেস্ট করতে পারি সেটা হলো আরেকটা অ্যাকাউন্ট, ওই যে এক ভাই এখানে আছে ফাহিম ভাই, উনি ট্রাই করছে অনেকভাবে, হয় নাই। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যদি না হয় তাহলে আমি আপনাকে একটা সার্ভার দিতে পারবো। সার্ভার কি আপনি পাইছেন? আপনি কি এনআইটিনের সার্ভার পাইছেন? ওইটা ইউজ করতেছেন? আচ্ছা, তাহলে সার্ভার নিয়ে প্রবলেম নেই। এখন গুগল অ্যাকাউন্ট যদি কানেক্ট করতে না পারেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো তো আটকা পড়বেন। কারণ কি মানে প্রথম দিকে বেসিক লেভেলও গুগলের ক্রেডেনশিয়ালগুলো দিয়ে আমাদের কাজ করলে হয় কি আমাদের জিনিসটা ইজি হয়ে যায়, যেহেতু এক্সিস্টিং নোড আছে। এরপর আমরা কমপ্লেক্স করবো যদিও, বাট মানে ফাউন্ডেশনটা তো থাকা দরকার। যার জন্য আমি সাজেস্ট করবো আপনি আরেকটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অথবা আপনি অন্য কোনো গুগল অ্যাকাউন্ট ইউজ করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সাথে সাথে বিলিং অ্যাকাউন্ট সেট আপ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, সব কিছু সেটিং করে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। এরপরে আপনি বিলিং অ্যাকাউন্টে সেট আপ করবেন ক্লাউড কনসোলে। আশা করি এটা প্রবলেম ফিক্স হবে। যদি না হয় তাই আরেকটা অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করলাম, ওইটা অপর অ্যাকাউন্টই। হ্যাঁ, তারপর ওটা আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেট করা আছে। ওটা টেস্ট করলাম, ওটা তো সেম হচ্ছে। ওটা একটা পপআপ আসে। তাইলে আপনি একটা কাজ করেন, আর তাইলে আপনি আমার কাছ থেকে একটা কার্ড নিয়েন, আমার কাছ থেকে একটা কার্ড নিয়ে আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট, নতুন ব্রাউজার, যেই ব্রাউজারগুলো অলরেডি টেস্ট করছেন ওই ব্রাউজারগুলো টেস্ট করবেন না, নতুন একটা ব্রাউজার, নতুন ফোন, মানে আপনার যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ফোন থেকে ট্রাই করবেন, কারণ নতুন একটা আইপি অ্যাড্রেস দিয়ে, নতুন একটা ডিভাইস দিয়ে, নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমার নতুন একটা কার্ড দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন হয় কিনা। নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হবে। যে ট্রাই করে দেখতে পারেন হয় কিনা। মানে বলতে পারতেছি না যে কেন হয় না, আমার কাছে সমাধান থাকলে আমি দিতে পারতাম। ফোনে কি করা, আমি তো নতুন অ্যাকাউন্ট থেকে জিমেইল অ্যাকাউন্ট ভালো অ্যাকাউন্ট করব। না জিমেইল জিমেইল অ্যাকাউন্ট তো লাগবেই আপনার, কারণ ক্রেডেনশিয়ালগুলো তো আমরা জিমেইলের সাথে কানেক্ট করবো। যাই হোক, আমরা এইটা আপনি আমাকে পার্সোনালি মেসেজ করেন বা ফোন দিন, আপনি আমরা পার্সোনালি বলবো না, কারণ মিটিংয়ের মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করলে অনেকেরই সময় নষ্ট হচ্ছে। তো আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন। জি।
ভাই আর কারো কোনো প্রশ্ন? আমরা সামনের দিকে কি যাবো কিনা আমাদের আর কারো? ওয়ালাইকুম সালাম। সেটাই মনে হচ্ছে সবাই। জি ভাই বলেন। জি ওয়ালাইকুম সালাম ভাই বলেন। ভাই আমি একটু প্রবলেমের মধ্যে পড়ছি, সেটা হলো আমি ওই যে গুগলের যে ক্রেডেনশিয়ালের কথা বললেন না, আমি হলো ব্যাকআপের যে প্র্যাকটিসটা ওইটা করতেছিলাম, প্রথমে গুগল সার্চ ফোল্ডারটা ওইটা দিছি, ওটা ওকে মানে করতেছে সুন্দর, কিন্তু তারপরে যে ডাউনলোড মানে ফাইলের ক্ষেত্রে গিয়ে ওই ক্রেডেনশিয়ালটা আবার নিতেছে না। সেম জিনিসটা একই তো ক্রেডেনশিয়াল তো সবগুলোতে অটোমেটিক চলে আসার কথা। গুগল ড্রাইভে তো আপনার বারবার ক্রেডেনশিয়াল অ্যাড করা দরকার নাই। ড্রাইভের জন্য একবার করলে হয়ে যাবে, আগামী 7 দিন বা 15 দিন ওইটা চলবে। পরে আবার জাস্ট সাইন ইন করলেই হবে, আপনার তো ক্রেডেনশিয়াল অ্যাড করার দরকার নেই, একবার করলেই হয়। জি আমি একবার করছি, একটা তো প্রথমটাতে হইলো, কিন্তু আমরা তো পারার পর অনেকগুলো হলো নিতে হইতেছে না, গুগল ড্রাইভ নিতে হইতেছে না অনেকগুলো হ্যাঁ হ্যাঁ। আপনি কি কম্পিউটারের সামনে আছেন? জি জি ভাই। তাহলে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার, আচ্ছা দেখি তো। আমি আপনাদের অ্যাক্সেস আছে কিনা আমি তো জানি না, আপনি স্ক্রিন শেয়ারে ট্রাই করেন, আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতেছি। আচ্ছা আমি দেখি স্ক্রিন শেয়ার করতে পারবো। ভাই ওই একটা বিষয়ে কথা বলা ছিল, এই এপিআই, এইচটিটিপি রিকোয়েস্ট আর হচ্ছে ওয়েব হুক নোড, এই তিনটা বিষয় নিয়ে যদি আপনি আরেকটু বিস্তারিত আলোচনা করেন ভাই, এই তিনটা বুঝতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, আসলে ঠিকভাবে বুঝতে পারছি না। এইচটিটিপি নিয়ে তো অনেক বিস্তারিত একটা ভিডিও আছে, এরপরও প্রবলেম হচ্ছে। জি ভাই। আর ওয়েব হুক নিয়ে এখন ওয়েব হুক নোড এইগুলো আসলে কখন কোনটা ব্যবহার করতে এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। তো ভাই এইচটিটিপি, এপিআই, ওয়েব হুক তিনটা তো আলাদা জিনিস, তিনটা তো তিন সময় ব্যবহার করতে হবে। ওয়েব হুক একটু সংক্ষেপে বলি, ওয়েব হুক হলো সিম্পলভাবে আমি আপনাদেরকে এখনই দেখাই, তাইলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? না ভাই আমি ট্রাই করতেছি, আচ্ছা যদি হয় আমি জানাবো। আচ্ছা প্রবলেম নেই, আপনি ট্রাই করেন, আমরা আছি এখানে। ওকে, তো এখানে আপনি আপনাদেরকে যদি দেখাই, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি পারফেক্ট। ওকে, তো এই ওয়ার্কফ্লোটার কথা বলতেছিলাম, এইটা একটু কমপ্লিট করছি। এখন এই যে সিস্টেমটা, এটা বোঝার চেষ্টা করেন। এখানে 3টা প্রসেস, এখানে 3টা ওয়ার্কফ্লো হবে। প্রথম ওয়ার্কফ্লো, এখান থেকে ইনভেন্টরি থেকে ডেটা নিবে, নিয়ে এখানে অনেক কমপ্লেক্স, জিনিসটা অনেক কমপ্লেক্স, এটা আসলে বুঝাইলেও আপনার বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এইটা হলো ওনাদের ডেটাবেস। তা আমরা যখন ডেটাবেস থেকে ডেটা নিব, ওনাদের ডেটাবেস হলো লাইট স্পিড সার্ভার। তা লাইট স্পিড সার্ভার থেকে আমরা যখন নিব, তো এখানে লাইট স্পিডের তো ওনাদের কোনো নিজস্ব নোড নাই, থাকার কথাও না, হওয়ার কথাও না, কারণ এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, থার্ড পার্টি সার্ভিস। তো ওদের থেকে যখন আমরা ডেটা নিব, তখন আমাদের ডেটা নেওয়ার জন্য ব্যবহার করতে হবে এইচটিটিপি। আমরা ডেটা নিলাম। ওয়েব হুক, এখন বলতে পারেন যে ভাই ওয়েব হুক দিয়েও তো আমরা ডেটা নিতে পারি। না, ওয়েব হুক দিয়ে আপনি ডেটা নিতে পারবেন না, কারণ আপনার এই এইচটিটিপি রিকোয়েস্টের সাথে আপনি হয় রিকোয়েস্ট সেন্ড করবেন অথবা রিকোয়েস্ট রিসিভ করবেন। আর ওয়েব হুক দিয়ে আপনি জাস্ট একটা স্পেসিফিক টার্ম রিসিভ করবেন। তো দুইটা জিনিসই আমাদের এখানে ব্যবহার করতে হবে। এখানে আমাদের ওয়েব হুকও আছে। ওয়েব হুক কী করবে, জিনিসটা আরও একটু কমপ্লেক্স হয়ে যেতেছে, আমি আর একটু সহজভাবে বলি। এই যে সিস্টেমটা, সেটা হলো গোহাই লেভেলের একটা, কেউ একজন জয়েন করার জন্য বলছে, একটু সময় দিন। ওকে, তো এই যে সিস্টেমটা, এখানে গোহাই লেভেলে আমাদের একটা এআই এজেন্ট আছে। গোহাই লেভেলের এআই এজেন্টের কাজ হলো, যখন কাস্টমার কল করবে তখন সেই কাস্টমারের ফোন কল রিসিভ করবে এবং কাস্টমারের সাথে কথা বলবে। কথা বলে কাস্টমারের থেকে জানার চেষ্টা করবে যে কাস্টমার কী খুঁজতেছে। এক্ষেত্রে যদি কাস্টমার বলে যে ভাই আমি খুঁজতেছি, এখানে ওনাদের কী কী প্রোডাক্ট আছে আমরা এটা একটু চেক করি। ওনাদের এটা হলো প্রোডাক্ট লিস্ট। এখানে ওনাদের ধরেন এখানে প্রোডাক্টের নাম আছে, বললো যে ফাঙ্কো পপ আপনাদের প্রোডাক্ট আছে, এটা কি স্টকে অ্যাভেলেবেল। তখন এজেন্টের কাছে আমাদের প্রিডিফাইন্ড কিছু প্রম্পট দেওয়া আছে, যে প্রম্পটে বলবে ফাঙ্কো পপ পুরো তো না, মানে কি বলে নাম না, ফাঙ্কো পপের সাথে আরও সেম নামের অনেক কিছু থাকতে পারে। তখন ও কী করবে, তখন ও আরও জিজ্ঞেস করবে যে ফাঙ্কো পপ আমাদের কাছে 5টা প্রোডাক্ট আছে, তুমি কোন ফাঙ্কো পপ চাইতেছো, তার ব্র্যান্ড নাম কি। কারণ এখানে আমাদের ডিফাইন করা আছে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড নেম ফাঙ্কো। ওকে ফাইন। যখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ ফাঙ্কো পপ এটা হলো লামার জ্যাকসন, মানে এখানে পুরো নামটা উনি বলো ফাঙ্কো পপ লামার জ্যাকসন, তখন এই এজেন্টের কাছে পুরো টার্ম আসছে, পুরো কনটেক্সট আসছে যে উনি খুঁজতেছে প্রোডাক্টের নাম ফাঙ্কো পপ লামার জ্যাকসন এবং ব্র্যান্ডের নাম ফাঙ্কো। এখন আমরা আমাদের যে এনআই10-এ আমাদের যে ওয়েব হুকে আমরা প্রিডিফাইন্ড সেট আপ করে রাখছি। আমাদের ওয়েব হুকের ভিতরে আমরা 2টা টার্ম রিকোয়ার্ড করে রাখছি। ধরেন এইখানে আমাদের ওয়েব হুক ডেটা আসবে, বাট আমাদের গোহাই লেভেল আমরা 2টা টার্ম সিলেক্ট করে রাখছি যে তুমি আমার কাছে ডেটা পাঠাবো না আনটিল তুমি এই 2টা ডেটা পাও। কি একটা হলো প্রোডাক্টের নেম, 2 নাম্বার হলো
ব্র্যান্ড নেম। যখন প্রথম এজেন্টের কাছে ডেটা চলে আসলো যে প্রোডাক্টের নাম ফাঙ্কো পপ এবং ব্র্যান্ড নেম ফাঙ্কো, তখন প্রথম এজেন্ট আমাদের ব্যাকএন্ডে N8N কোয়ারি করবে। কি কোয়ারি করবে? N8N তো একটা এজেন্ট আছে, এজেন্ট তো জানে না যে কী দরকার সামনের পার্সনের। তখন ওই প্রথম এজেন্ট থেকে একটা কোয়ারি পাঠাবে যে ব্র্যান্ড নেম ফাঙ্কো পপ, ফাঙ্কো, প্রোডাক্ট নেম ফাঙ্কো পপ। এই দুইটা পাওয়ার পরে এআই এজেন্ট এটাকে রিসিভ করবে। রিসিভ করে ও বলবে যে ঠিক আছে, এখন আমার কাছে ব্র্যান্ড নেম আছে প্লাস আমার প্রোডাক্টের নাম আছে। ও এই ডেটাটাকে পাঠাইবে পাইনকোনে। যেমন এইখানে আমরা যদি দেখি আমাদের এআই এজেন্টের কাছে ডাটা আসার পরে এই ডেটাটা এখন আমরা এখানে টেস্ট করার জন্য হোয়েন মেসেজ মানে বিল্ড ইন জ্যাট মেসেজ রাখছি, বাট এইটা এখানে কানেক্ট হবে, এই ওয়েবহুকটা এখানে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে ও ওয়েবহুক থেকে ডেটা পাইলো। কি পাইলো? ওয়েবহুক থেকে পাইলো ব্র্যান্ড নেম প্লাস প্রোডাক্টের নেম। এইটাকে ও ভিতরে এআই এজেন্টের ভিতরে প্রসেস করবে। ঠিক আছে, ওকে, এটা হলো ব্র্যান্ড নেম, এটা প্রোডাক্টের নেম। এই দুইটা ও সেন্ড করবে পাইনকোন ভেক্টর ডেটাবেসে। ভেক্টর ডেটাবেস নিয়ে আমাদের মানে পরবর্তী যে সেগমেন্ট মডিউল যেটা আপলোড হচ্ছে কালকে, ওইটার ভিতরে আপনি পাবেন র্যাগের ভিতরে। ভেক্টর ডেটাবেস হলো একটা ডেটাবেস যেখানে আপনি মানে 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল ডেটা, একটু কমপ্লেক্স বিষয়গুলো আমারও মানে প্রথম দিকে বসতে মাথার উপর দিয়ে গেছে, বাট করতে করতে জিনিসটা ইজি হয়ে যাবে। তো একটা ডেটাবেসে ও টেক্সট ট্র্যাকার ওইটা স্টোর করবে। তো আমরা যদি আমাদের ডেটাবেসটা দেখি, ধরেন এইটা আমাদের ডেটাবেস, এখানে একটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের ভিতরে এইখানে কিন্তু ও সেট আপ করছে। মানে এখানে যদি আমি দেখি প্রোডাক্ট সুপ্রিম এক্স নিউ এরা, আমি এখানে রিফ্রেশ করলে মোস্টলি 300+ প্রোডাক্ট আসার কথা লাস্ট টাইম আমি যেটা আপলোড করছিলাম। তো এখানে আমাদের এই যে 300+ প্রোডাক্ট আপলোড হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে, প্রাইস, ব্র্যান্ড নেম, ডেসক্রিপশন, প্রোডাক্টের নেম। এখন ও যখন এইখানে কোয়ারি পাবে যে প্রোডাক্টের নাম এইটা, প্রোডাক্টের ব্র্যান্ড এইটা, তখন এই পাইনকোন ভেক্টর ডেটাবেসের ভিতরে আরও LLM সেট আপ করা আছে। যেমন আমরা এখানে LLM ব্যবহার করেছি টেক্সট এমবেডিং 3 OpenAI এর। ও কী করবে? ওই কোয়ারিটা পাওয়ার পরে ওর কাছে যত তথ্য আছে সব তথ্যর সাথে মিলাইবে যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টের নাম আমার কাছে আছে কিনা। যদি যেইটার সাথে মিলবে ওই সেগমেন্টটা ও আবার এআই এজেন্টকে সেন্ড করবে। এআই এজেন্টকে সেন্ড করার পরে এআই এজেন্ট এটাকে প্রসেস করবে, প্রসেস করে আবার ফার্স্ট এজেন্টের কাছে পাঠাইবে, হেই আমার কাছে আছে, এটার প্রাইস এত, এটার ভ্যালু এত, ইন স্টকে আছে, স্টকে এত পিস আছে, টোটাল ডিটেলস। এআই এজেন্ট ওইটাকে নিয়ে ও ডিরেক্টলি ওই সব তথ্য ঢাইলে দেবে না, ও আবার ওর মতো করে প্রসেস করবে। হেই ও কী চাইছে? ও চাইছে যে প্রাইস, হ্যাঁ আমাদের কাছে এটা তো স্টকে আছে, এটার প্রাইস হলো $74, রাইট? এখন এই যে মানে কোয়ারিটা আমি রিসিভ করতেছি প্রথম থেকে এজেন্ট থেকে, এইটা হলো ওয়েবহুক থেকে ডেটাটা আমার কাছে আসতেছে, রাইট? ও আমার কাছে ডেটা পাঠাচ্ছে ওয়েবহুক থেকে। আর একটা ওয়েবহুকের ভিতরে আমাদের আরেকটা ওয়েবহুক আছে, যেমন এটা হলো রিসিভিং ওয়েবহুক। এটার সাথে আমরা যদি আরেকটা ওয়েবহুক নেই, যেটা আমরা পাবো মানে মানে কি বলে মানে আউটপুট ওয়েবহুক, এখানে আপনার আছে, আমরা যদি মেথড চেঞ্জ করি, এই যে রেসপন্ড, ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক, এটা যদি আমরা চেঞ্জ করে দিই, সরি এটা নোট না, এই যে রেসপন্ড টু ওয়েবহুক, এই ওয়েবহুক যখন আমি রেসপন্ড করব তখন কী হবে? আমি এখান থেকে ওয়েবহুকের ডেটা নিলাম আর এইটা আমি রেসপন্ড করে দিলাম, আউটপুট করলাম। তার মানে কি, এখন আমার কাছে ডেটা আসছে, আমি প্রসেস করছি, আমি আবার ওয়েবহুকের মাধ্যমে কি আমার এআই এজেন্টের কাছে মানে প্রথম এআই এজেন্টের কাছে সেন্ড করছি। তার মানে কি, ওয়েবহুকের মাধ্যমে আমি ডেটা রিসিভ করতেছি এবং সেন্ড করতেছি। এখানে মনে রাখতে হবে ওয়েবহুকের ভিতরে যে আমি ডেটা রিসিভ করতেছি, এটা নির্দিষ্ট একটা ফরম্যাটে হয়। এটা ওদের একটা নির্দিষ্ট, যে প্রত্যেকটা কোম্পানির ওদের নির্দিষ্ট একটা JSON ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে আপনার ডেটা পাঠাইতে হবে প্লাস ডেটা রিসিভ করতে হবে। তো এখানে আমাদের ওই ফরম্যাটটা এখন পর্যন্ত রেডি করা নাই, বাট গোহাই লেভেলের জন্য আলাদা ওদের JSON ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমাদের ওই স্পেসিফিক ফরম্যাটেই আমাদের পাঠাইতে হবে, নতুবা ও অ্যাকসেপ্ট করবে না। ও HTTP রিকোয়েস্ট অন দ্য আদার হ্যান্ড যেটা করবে সেটা হলো ও এখানে কোয়ারি করবে। এখানে কিন্তু HTTP রিকোয়েস্ট আছে। ও কী করতেছে? ও এখানে একটা স্পেসিফিক ইউরাল ওই কোম্পানি দিবে যে তুমি এই ইউরালে মানে যখন কোয়ারি করবা তখন তোমার ডেটাটাকে ভ্যালিডেট করা হবে কির মাধ্যমে? API কি এর মাধ্যমে। API কি হলো? সিম্পলি যদি বলি তাহলে একটা ইউজার নেম পাসওয়ার্ড কম্বাইন করা। ওইটাকে যখন এই স্পেসিফিক প্রত্যেকটা কোম্পানির স্পেসিফিক ইউরাল আছে, ওইখানে যখন সেন্ড করবে তখন ওই ইউরাল এই রিকোয়েস্টটাকে রিসিভ করবে এবং প্রসেস করবে। এই API কিটা কি ভ্যালিড? যদি ভ্যালিড হয় তাহলে ওর কি অ্যাক্সেস আছে যেটা ও চাচ্ছে? যদি থাকে তাহলে ওকে ডেটা দাও। কী ডেটা চাইতেছে এখানে আপনি স্পেসিফাই করে দিতে পারেন বডির মাধ্যমে যে আমার কি দরকার,
যেখানে আমরা এখানে স্পেসিফিক্যালি বডি পাঠাই নেই, আমরা এই যে ওদের ইউরাল আছে ইউরালের মধ্যে আমরা পাঠাই দিছি যে আমাদের কি দরকার, রাইট? তো এই জন্য মানে ভিন্ন ভিন্ন টার্মে আমার ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করতে হবে। ওয়েব হুক একটা টার্ম, এইচটিটিপি একটা টার্ম, আর এপিআই জিনিসটা হলো একটা কি যেটা দিয়ে আপনি ভ্যালিডেট করবেন আপনার অথেন্টিসিটি আছে কিনা, আপনার ওর সাথে কানেকশন বিল্ড করার। আপনারা কি মানে বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে গেল? আচ্ছা ভাইয়া, এখানে তিনটা পার্টে ভাগ করা, মানে কোনটা শুরু কোনটা শেষ কোনটা কিছু বুঝলাম না, মানে তিনটা পার্টে ভাগ করা। তো একটা দেখলাম উপরে একটা, তারপরে মাঝখানে একটা, তারপরে নিচে। এটা আমি এই একটা সিকোয়েন্সের ভিতরে মানে একটা সিকোয়েন্সের ভিতরে টোটাল সিস্টেমটা বিল্ড করছি, বাট এটা আলাদা আলাদা ওয়ার্কফ্লোতে চলে যাবে। এইটা একটা ওয়ার্কফ্লোতে যাবে, এইটা একটা ওয়ার্কফ্লোতে যাবে, এইটা একটা ওয়ার্কফ্লোতে যাবে, কারণ আমাদের তিনটাই অ্যাক্টিভ রাখতে হবে, তিনটার কাজই আলাদা আলাদা। এই ওয়ার্কফ্লোটা যখন থাকবে আলাদা ওয়ার্কফ্লোতে, তখন ওর সাথে যে স্কেজিউল ট্রিগার দেওয়া থাকবে, ও প্রত্যেক 1 ঘন্টা পর পর চেক করবে যে প্রোডাক্ট কোনো আপডেট আসলো কিনা ডেটাবেসে। যদি আপডেট হয় তাহলে পাইনকন ভেক্টর ডেটাবেসটা ওর আপডেট করতে হবে, কারণ ক্লায়েন্ট তো যে কোনো প্রোডাক্ট নিয়ে কোয়ারি করতে পারে, যদিও ব্যাকডেটেড থাকে তাহলে তো হবে না। এটা একটা গেল। দ্বিতীয় যে আমাদের অপশন এইটা হলো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের এখন প্রয়োজন হয়। এটা আমরা এখন ব্যবহার করতেছি জাস্ট আমাদের 2500 আইটেম আছে, এই আইটেমটাকে আমাদের ভেক্টর ডেটাবেসে প্রথমবারে পুশ করার জন্য আমরা এটা ব্যবহার করতেছি, বাট এটা আমাদের আলাদা কোনো ওয়ার্কফ্লো হবে না। আর এইটা হলো কোয়ারি, এটা হলো মেইন। ও এজেন্ট, ও সবসময় চালু থাকবে, যখনই কোনো কোয়ারি পাবে তখন প্রসেস করে আবার সেন্ড করবে। তো দুইটা ওয়ার্কফ্লো হবে আমাদের এখানে, বাট এইটা দিয়ে আমরা জাস্ট সারা রাত আজকে রান করে রাখতে হবে। 2500 আইটেম, একটা আইটেমে মোটামুটি 5 সেকেন্ডের মতো 7 সেকেন্ডের মতো সময় লাগে। সারা রাত বইয়ে 2500 আইটেম পাইনকন ভেক্টর ডেটাবেস আপডেট হবে। ভাই আপনার একটা ভিডিওতে দেখলাম যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন যে ইনবাউন্ড এবং আউটবাউন্ড রিকোয়েস্ট নিয়ে কথা বলছিলেন। ইনবাউন্ড আউটবাউন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, আপনি ইংলিশে বলছিলেন যে ইনবাউন্ড কল নাকি আউটবাউন্ড কল। ও ওকে ওকে, ওইটা হলো ওর একটা মানে ইনবাউন্ড এজেন্ট আছে, বাট আমার একটা আউটবাউন্ড এজেন্ট আছে। তো আমি চাচ্ছিলাম যে যদি সামহাউ ওর ক্লায়েন্টকে আমাদের আউটবাউন্ড মানে এটা আপসেল, ওর সাথে আমি কাজ তো নিচ্ছি, একটা তো পাইছি, বাট আমি এটা আপসেল করতেছি, আমার এইটা আছে তোমার এইটাও লাগবে। তো এটা আমরা ওই যে যখন করেন আপনার যে কোনো ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কেনার পর আপনাকে সাজেস্ট করে তুমি তেল কিনছো, এখন কি তোমার শরীর লাগবে কিনা, মলম লাগবে কিনা। এনিওয়েজ এটা হলো আপসেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ওয়ালাইকুম সালাম। গুগলের উপরে জিমেইলের একটা আপনি ভিডিও দিয়েছিলেন, পার্ট 1 আছে, ওই আপনার ডেটাবেস থেকে যে এটা যাচ্ছে, তো পার্ট 2 টা তো খুঁজে পাচ্ছি না। পার্ট 2 আপলোড করি নাই ভাই, আমি এক্সট্রিমলি সরি। কালকে পরশু নাগাদ আপলোড করে দেবো। মানে ওটা আগে পরে ভিডিও মানে ওইটা নেই আর কি। হ্যাঁ, ওইটার মানে পার্ট 2 আছে, লাস্টে একটা মনে হয় নোটিফিকেশন আছে পার্ট 2 আসবে, তো ওটার পরেই থাকার কথা নাই। আমি সরি, আমি আপলোড করে দেবো এটা। যদি আমি এখন স্ক্রিনশটটা করতে পারবো। আপনি স্ক্রিন শেয়ার করতে পারলে আমি স্টপ করতেছি, আপনি শেয়ার করেন, দেখি আপনার প্রবলেম কি। এটাতে দেখেন আমি এটা আমার গুগলের যখন আমি সার্চ করার মানে প্রোডাক্টটা নিয়েছি, এটাতে ঠিক আছে, এখানে 7টা আইটেম আছে, আসছে তিনটা বিমান ডেভেলপার নিয়েছি, তখন গিয়ে যখন করছো এই ভিডিওটা দেখাইছে আর কি। আপনার অ্যাকাউন্ট কয়টা কানেক্ট করা? অ্যাকাউন্ট কয়টা কানেক্ট করা? একটাই তো কানেক্ট করা, একটাই কানেক্ট করা। এখান থেকে যখন আমি এটাতে আসলে অটোমেটিক তো আমি এই যে গুগলের অ্যাকাউন্ট এটা তো অটো নিয়ে নিয়েছি, আমি কিছু করিনি, কিন্তু এইটাতে যেহেতু হচ্ছে তাহলে এইটাতে যে মানে রান হয়েছে 7টা আইটেম চলে আসছে এদিকে, ঠিক আছে, কিন্তু এখানে এসে দেখি আপনি এটা করেন তো, ফাইল ডাউনলোড ফাইল নোডের ভিতরে যান তো, এখানে আপনার ওই যে করেন ক্রেডেনশিয়ালের উপরে ওই যে একটা ইসের মতো কি বল, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে যান তো। ওকে, একটু উপরে যান তো, সাইন ইন উইথ গুগল করেন তো, আবার একটু সাইন ইন উইথ গুগল দেখি তো অ্যাক্সেস আছে কিনা পুরোপুরি। আপনি মনে হয় একটা স্পেসিফিক করছেন, তাইলে এখন একটু ট্রাই করেন তো দেখি মানে ইউরোডটা কেন আসে। এটা তো আসলে ইউনিক ইউরোড। একটু প্রথম থেকে শুরু করেন তো, মানে পুরো ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করেন তো, করেন। আচ্ছা এই নোটটাকে একটু ডিলিট করেন, আরেকটা নোট অ্যাড করেন, এটা লিমিট নোট অ্যাড করেন, লিমিট সার্চ করেন। এরপরে সামনে আবার ডাউনলোড ফাইল নোট অ্যাড করেন,
এক্সিকিউট করার দরকার নেই, সামনে আবার ডাউনলোড ফাইল নোট অ্যাড করেন। সামনে সামনে সামনে, এটা সামনে, এটা সামনে, এখানে না, এটা সামনে, ডাইনে ডাইনে, হ্যাঁ এখানে, রাইট। ওই যে এক্সিকিউট করেন, হ্যাঁ এক্সিকিউট করেন, এক্সিকিউট প্রিভিয়াস নোট, ওইটা এক্সিকিউট করেন। ওকে ওকে, ব্যাক করেন, পুরো ওয়ার্কফ্লো এক্সিকিউট করা লাগবে। ওকে, এটা ইয়া হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, রিপিট করার দরকার নাই। এটা কি করে দেন, ওই যে একটা ইয়া গেছে না শেষের নোট থেকে এর সাথে কানেক্ট হচ্ছে, এটা ক্যান্সেল করে দেন। না 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 না, এই যে একটা রেখার মতো গেছে দেখছেন। আচ্ছা আপনি যান ওই ডাউনলোডের ভিতরে যান, ডাউনলোড ইয়া, ওটার ভিতরে যান। দেখি ভাই একটু ব্যাকে যান তো, প্রবলেম নাকি এটা তো একটা ডাউনলোড। ওকে, এটা কানেক্ট করেন, এই যে মাঝখানেরটার সাথে এটা কানেক্ট করেন। এখন এক্সিকিউট করেন। ওকে, এটার ভিতরে ঢোকেন, এটার ইয়া আইডিটা সেট আপ করে দেন। আইডিটা তো আইডি নিতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করেন তো, আপনি ওই যে সিলেক্ট বাই ফাইল থেকে আপনার ওই ফাইলটা একটু সিলেক্ট করেন তো, দেখি মানে হয় কিনা। আচ্ছা এখানে সিলেক্ট বাই ফাইল, ওখান থেকে আপনার ওই ফাইলটা সিলেক্ট করেন তো। হ্যাঁ লিস্ট রাইট, ওখান থেকে আপনি ওই ফাইলটা যেটা ডাউনলোড করতে চান ওইটা সিলেক্ট করেন তো ম্যানুয়ালি। ফাইল ছোট করেন ভাই, ফাইল যখন এই এনএটেনের কাজ করবেন তখন চেষ্টা করবেন যেন 1 MB ভিতরে হয় ফাইলগুলো, নতুবা কিন্তু মানে হ্যাং করবে, ক্লাউড ভার্সনে এটা নিতে পারে না। একটা ডক ফাইল আপনি করেন, একটা যে কোনো ফাইল সিলেক্ট করেন, কোনো প্রবলেম নেই। এটা এক্সিকিউট করেন তো দেয়, ফাইল তো সিলেক্ট, ফাইল তো ডাউনলোড হয়েছে। ওইটা ফাইলে প্রবলেম কিনা এটা তো বুঝতে হবে যে কেন এটা হইতেছে না, মানে আপনার নোট তো কাজ করতেছে। সমস্যা না, আপনি লুম সাবমিট করেন, আমি আবার প্রবলেম দরকার আপনি ওয়ার্কফ্লোটা আমার সেন্ড করেন, যদি চেঞ্জ করার প্রয়োজন আমি করে দেবো না। আর কারো কোনো প্রশ্ন কি আছে? আমরা কি ওয়ার্কফ্লোর দিকে যাবো? অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে ডিসকাস করতে করতে। ওকে, আমরা আর কোশ্চেন নিচ্ছি না। ভাই আরেকটা কোশ্চেন আছে, বলেন। অ্যাকচুয়ালি মাস্টার কার্ড বা ডেবিট কার্ড নিয়ে আপনার এখানে একটা মানে কোর্সের এখানে একটা সেকশন বা কিছু একটা আছে, ওটা কবে আছে? কারণ আসলে অনেক জায়গায় সাবস্ক্রিপশন নেওয়া প্রয়োজন পড়তেছে। মাস্টার কার্ড ডেবিট কার্ডের জন্য তো আমাদের একটা অফার আছে, অফার না জাস্ট একটা মানে সার্ভিস বলতে পারেন। যাদের কার্ড নাই প্রয়োজন তারা আমাদের যে কোম্পানি আছে ইউকে কোম্পানি, ওই আন্ডারে আমাদের একটা ওয়াইজ অ্যাকাউন্ট আছে, ওয়াইজ বিজনেস অ্যাকাউন্টে আমরা এমপ্লয়ি অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের থেকে একটা কার্ড নেওয়ার জন্য আপনার একটা ফি দিতে হবে, 1 বছরের জন্য একটা ফি দিলে আপনি 1 বছরের জন্য একটা কার্ড পাবেন, প্লাস কার্ডের ভিতরে $5 লোড করতে পারবেন, মানে লোড করা অবস্থায় পাবেন, এবং আপনি চাইলে আমাদের থেকে আবার ডলার লোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে যাদের কার্ড নেই, কার্ড ছাড়া তো কাজগুলো শেখা একদম ইম্পসিবল, তারা এখন বর্তমানে এটা চার্জ হলো 2000 টাকা, সাথে আপনি $5 একটা ক্রেডিট পাচ্ছেন, তার মানে 600 টাকা আপনি পাচ্ছেন। 1400 টাকায় 1 বছরের জন্য একটা কার্ড আপনার নিজের নামে ব্যবহার করতে পারবেন 1 বছরের জন্য। তো এটা যাদের নাই তাদের জন্য, কিন্তু অনেকেই আছে যে এটা এই খরচটা বহন করতে পারে না, তাদের জন্য আমরা একটা টেম্পোরারি কার্ড দিই, ওইটা দিয়ে টুকটাক চালাইয়ে নেয় বা কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যারা এখন থেকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা কি ডুয়াল কারেন্সি ইউজ করে এগুলো সাবস্ক্রিপশনগুলো নিতে পারে? এখন এটা ডিপেন্ড করে আপনার ব্যাংকে আপনার ডুয়াল কারেন্সি মানে ডলার এন্ডোর্স করে দিছে কিনা, যদি করে তাহলে করতে পারবেন। আর অনেক কোম্পানিতে অনেকেই মানে কমপ্লেন করলো যে নেয় না, ওপেন এআইতে নাকি বাংলাদেশি কোম্পানির মানে বাংলাদেশি ব্যাংকের কার্ড নিতেছে না। আমি জানি না, আমি ট্রাই করি নাই, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন, এবং ডলার্স এন্ডোর্স করা থাকতে হবে। ভাইয়া আমি এই ব্যাপারে একটু বলি, আমি দেখছিলাম আমার একটা কার্ড আছে ডুয়াল কারেন্সি সিটি ব্যাংকের, কিন্তু যে আপনি যেটা বললেন এআই রিলেটেড মেবি মনে হয় কোনো প্রবলেম আছে ওদের, ওই পেমেন্টটা বারবার ডিক্লাইন করছে, আমি যতভাবে ট্রাই করছি কার্ডটা নেয় না। তো আমার ওইটা ডলার এন্ট্রি করার মানে ডলার আমি অন্য জায়গায় ইউজ করতে পারছি, কিন্তু এখানে দেখছি যে হচ্ছে না। এখন এটা তো কোনো প্ল্যাটফর্ম নিতে পারে, কোনো প্ল্যাটফর্ম সাপোর্ট করতে না পারে, এক্ষেত্রে তো আসলে আমরা ওই সাপোর্টটা দিতে পারবো না যে কেন নিচ্ছে না। আমার মনে হয় কার্ড চেঞ্জ করলে হয়ে যাবে, আর আমাদের কার্ড থেকে আপনি ইন্টারন্যাশনালি সব জায়গায় পে করতে পারবেন। বাট আচ্ছা ভাইয়া, কার্ডের মানে আপনাদের যে কার্ড দিবেন এটার হচ্ছে আপনার লিমিট কত, আর মানে ডলার রেটটা কত? পরে যদি মানে $5 পরে যদি আমি ডলার রেট আমরা তো ডলার যদি বেশি হয় আমাদের বাইরে সেল হয়, সেক্ষেত্রে লাস্ট টাইম আমরা সেল করছিলাম মানে 3 দিন আগে যে নিছে উনি আমাদেরকে 127 টাকা করে দিয়েছিল। তো বাইরে ডলার কিনতে গেলে 130-32 টাকার মতো লাগে।
আবার অনেক সময় কমে 25-26 টাকায় পাওয়া যায়, পেওনারের ডলারটা একটু কমে পাওয়া যায়, 25 টাকা 24 টাকার মধ্যে পাওয়া যায়, বাট এখন একটু প্রাইস হাই, তো আবার মার্কেটে ক্রাইসিস থাকলে দাম বাইরে যায়, ডিপেন্ড করে মার্কেটের উপর। তবে আমি আশা করি এটা 27 থেকে 30 বা 32-এর মধ্যেই থাকে। ওকে, তাইলে আমাদের আলোচনা শেষ এখানে। এখন আমরা যাই ওয়ার্কফ্লোতে, আমাদের আজকে ক্লাসে চলে যাই। তো আজকের আমাদের যেটা বিল্ড করব সেটা হলো আমরা একটা জিমেইল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আমরা বলি জিমেইল অ্যাসিস্ট্যান্ট বিল্ড করব, যার কাজ হবে সিম্পলি ও আপনার জিমেইল চেক করবে, কোনো মেসেজ আসলে সেটা চেক করবে, সেটা রিপ্লাই দিবে এবং আপনাকে নোটিফাই করবে। আর কি অ্যাড করা যায়, মানে টোটালি একটা ইনবক্স মেনটেন করার জন্য যা যা করা দরকার সেটাও করবে। তো জিনিসটা হয়তো বা একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে, কিন্তু যারা অলরেডি ভিডিও টিডিও দেখছেন তাদের কাছে কমপ্লেক্স হওয়ার কথা না, খুবই সহজ জিনিস। তারপরে বিল্ড করার ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট হইলো আমরা কি করব, একটা যারা ভাই মিউট করেন নাই বা কথা বলবেন না তারা একটু মিউট করে রাখেন, অনেকেরই প্রবলেম হতে পারে। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা এজেন্ট ক্রিয়েট করতে হবে, যার সাথে টুল হিসাবে থাকবে জিমেইলের নোটগুলো, এবং যখন যেটা প্রয়োজন হবে তখন ও এজেন্ট ওকে ডাকবে, ডেকে ওর সাথে তথ্য নেবে এবং ওকে ইউজ করবে সেটা করার জন্য। এখন সিম্পলি আমরা একটু লজিক দিয়ে চিন্তা করি, আমাদের প্রথম নোটটা কি হওয়া উচিত। আমাদের প্রথম নোটটা হওয়া উচিত কি, যেইটা আমাদের কোনো মেসেজ আসার পরে আমাদের আপডেট করবে যে মেসেজ আসছে, এখন তুমি তোমার ওয়ার্কফ্লো রান করো। সিম্পলি একটা মেসেজ ট্রিগার, যেখানে মেসেজ আসার সাথে সাথে ও ওয়ার্কফ্লোটা রান করে দিবে। তো এই জন্য আমাদের বিল্ড ইন নোড আছে। আমরা যদি জিমেল সার্চ করি তাহলে এর ভিতরে আমাদের একটা ট্রিগার পাবো, যে ট্রিগারটার নাম হলো ওয়ান মেসেজ রিসিভড। তার মানে ও সিম্পলি যখন কোনো মেসেজ রিসিভ করবে আমাদের ওয়ার্কফ্লোটা রান করবে। এখানে আপনি মোড সিলেক্ট করে দিতে পারবেন যে এভরি মিনিট নাকি এভরি আওয়ার নাকি এভরিডে, কখন ও চেক করবে। তো এক্ষেত্রে আমরা প্রত্যেক মিনিট চেক করব, কারণ কখন মেসেজ আসে আমরা তো জানি না, তাই না? তো আমরা প্রত্যেক মিনিট এটাকে আপডেট করে রাখলাম। ওকে, এক্ষেত্রে আমি আমাদের আমি কি স্ক্রিন শেয়ার, আহা ভাই আপনারা কেউ কোনো কথা বলতেছেন, এটা কোনো কথা, মানে এটা কোনো কথা হইলো? আহা, আমি স্ক্রিন শেয়ার না করে একা একা কথা বলতেছি, আমি এদিকে বানানো শুরু করছি। ভাই আমি না দেখাই আপনাদের সাথে কি ইন্ট্রোডিউস করবো, জিনিসগুলো দেখাইতে হবে, এগুলো দেখার জিনিস। রাইট রাইট রাইট। এনিওয়েজ, ওকে, তাহলে আমাদের এই যে মানে বিল্ডিং যে নোড আছে, আমরা আবার শুরু থেকে শুরু করি। তো এখানে আমাদের বিল্ডিং একটা নোড আছে জিমেইলের, যার কাজ হবে ও প্রত্যেকটা মেসেজ যখন আসবে তখন ও চেক করবে, প্রত্যেক মিনিট ও চেক করবে যে কোনো মেসেজ আসলো কিনা, রাইট? তো আমরা এটা দিয়ে যদি চেক করি তাইলে আমরা এখানে পাবো কোনো মেসেজ আসলো কিনা। এক্ষেত্রে আমি এখানে যেটা করছি, আপনাদের টিউটোরিয়ালটা ক্রিয়েট করার জন্য আমি একটা মেসেজিং কনভারসেশন এখানে করছি আমার দুইটা আইডির সাথে, যে আপনাদের দেখানোর জন্য যে আর কীভাবে এটা কাজ করে, রাইট? ওকে, তাইলে আমরা কি করলাম, এখানে একটা নোড নিলাম যার কাজ হবে যখন কোনো মেসেজ আসবে তখন ও ওই মেসেজটাকে পাওয়ার সাথে সাথে ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করবে, মানে ওয়ার্কফ্লো রান করবে। ওকে ফাইন, রান হবে। ওর কিন্তু কাজ ওয়ার্কফ্লো রান করা, ওর কাজ কিন্তু আপনাকে তথ্য দেয়া না। তথ্য নেওয়ার জন্য এখন আমাদের তথ্য নিতে হবে। আমরা ট্রিগার হইলাম, যা একটা মেসেজ আসছে আমি বুঝতে পারছি কী মেসেজ আসলো, এটা আমার তো চেক করতে হবে। এজন্য আমরা আবারও জিমেইল নোডের ভিতরে যাব। জিমেইল নোডের ভিতর গিয়ে আমরা চেক করব যে আমাদের মেসেজ নেয়ার যে নোড সেটা হলো এখানে আছে গেট এ মেসেজ। এখান থেকে আমরা গেট এ মেসেজ এটা করব। তো এখন এই যে একটা নোড, এই নোডের ভিতরেই আপনার সকল ফাংশনালিটি দেয়া আছে। আপনার বারবার জিমেইলের ভিতরে যেতে হবে না, আপনি এখান থেকে একটা নোড থেকেই সব কিছু চেক করতে পারবেন। তা আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো এই যে এখানে অনেকগুলো ফাংশন আছে, এখানে অনেকগুলো অপারেশন আছে। এগুলো আমাদের কমপ্লেক্স না করি, আমরা সহজভাবে বুঝি। যখন আমরা গেট করব তখন যদি গেট হয় এই শুধু এইটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ আইডি থেকে একটা স্পেসিফিক মেসেজ আমরা রিট্রিভ করতে পারবো। বাট আমরা যখন এখানে গেট মেনি করব, ধরেন আমার শুধু একটা মেসেজ হবে না, আমার মেসেজ লাগবে, আমার ইনবক্সে যত মেসেজ আসে সব লাগবে, অথবা আমি স্পেসিফিক্যালি প্রথম 10টা মেসেজ নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি লিমিট করে দিতে পারবেন যে আমাকে 5টা মেসেজ দাও বা 10টা মেসেজ দাও। তো গেট মেনি আর গেট এই দুটার মধ্যে পার্থক্য হলো এইটা।
এরপর যদি মনে হয় যে একটা ছোট কোয়েশ্চেন করতে পারি? জি অবশ্যই। সেটা হচ্ছে এখানে যখন ধরেন একটা ইনবক্স থেকে আমি যখন মেইলগুলো টানছি, তো ধরেন আমার মেইল বক্সে আরো 2টা থেকে সিঙ্ক করা আছে, যে 3টা মানে ইমেল থেকে একটা মেইল বক্সে আসছে। তো গেট মেইলটা দিলে কি তখন 3টা থেকে টানতে পারবো নাকি শুধু যেটাতে আপনি অথরাইজেশন করছি যে অ্যাকাউন্টে শুধু সেটাটা পারবো? আচ্ছা, আপনার যদি 3টা আলাদা আলাদা মেইল বক্স থাকে আর সেগুলো যদি আপনি এখানে ফরওয়ার্ড করেন, দেওয়া এলএস হিসাবে দেওয়া। অবশ্যই আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার কানেক্টেড, এই অ্যাকাউন্টে যা কিছু আসবে সেইটাই আপনি রিট্রিভ করতে পারবেন আপনার এনআইটেনে। কারণ জিমেইল বা ইমেল জাতীয় জিনিসগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, তাই না? এক্ষেত্রে আপনি খেয়াল করছেন যখন আপনি অ্যাকাউন্ট কানেক্ট করছেন তখন কিন্তু আপনার অনেক ডেটা স্কোপ সিলেক্ট করতে হয়েছে, আপনার পারমিশন দিতে হয়েছে আমি থার্ড পার্টি সার্ভিসকে আমার এই টুলসটার বা জিমেইলের বা ড্রাইভের অ্যাক্সেস দিতে চাই, তাই না? তার মানে আপনি অন্য কোনো ইনবক্সের তা নিতে পারবেন না, তাই না? সিকিউরিটি অনুযায়ী সেটা হওয়া উচিত, আপনার এটার অ্যাক্সেস থাকতে হবে। বাট যদি এইখানে কোনো কিছু চলে আসে, সেটা ফরওয়ার্ড হোক, আপনি অ্যাডভান্স করেন বা অ্যালাইজ করেন, যাই কিছু করেন না, কারণ এইখানে আসলেই ও রিসিভ করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি গেট মেনি করি তাহলে আমরা অনেক নিতে পারবো, সেক্ষেত্রে আমরা লিমিট করে দিতে পারবো। যদি আমরা লিমিট না চাই, টোটাল সব নেব, তাহলে আমরা রিটার্ন অল করলে আমাদের এখানে সব চলে আসবে। ওকে ফাইন, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা এই যে মেসেজটা, লাস্ট যে মেসেজটা, এটা আমাদের নিতে হবে, রাইট? তাহলে আমরা এটা নেব কীভাবে, আমাদের এই যে গেট মেনি, এখান থেকে আমরা রিটার্ন অল করে দিই। রিটার্ন অল করে আমরা টেস্ট করি যে কী আসে, আমাদের চেক করি। মনে রাখতে হবে অটোমেশন বিল্ড করার সময় সবসময় মনে রাখতে হবে, মানে লজিক অনেক সময় কাজ নাও করতে পারে। আপনি লজিক্যালি আগাচ্ছেন, বাট আপনার যে ইনপুট ডেটাটা আপনি পাচ্ছেন সেই আউটপুটের সাথে মিলতেছে না, তখন আপনার ওই আউটপুটের সাপেক্ষে আপনার আগাইতে হবে। ধরেন আমরা এখানে চাচ্ছি কী বলবো, ধরেন আমরা এখানে সিম্পলি বলি যে আমরা চাচ্ছি যে 1 ঘন্টা আগে যেই মেসেজটা আসছে আমি সেই মেসেজটা চাই। এখন এইটা নেওয়ার জন্য তো আমাদের কি করতে হবে, আমাদের টাইম আছে কিনা এটা চেক করতে হবে যে আমি মেসেজগুলো ইম্পোর্ট করার পরে সেখানে আমি টাইম পাচ্ছি কিনা। যদি আমি ওইটার সাথে টাইম পাই তাহলে আমি পেয়ে গেলাম যে হ্যাঁ এই মেসেজটা অমুক সময় রিসিভ হয়েছে, এরপর আমি জাস্ট ফিল্টার করবো। বাট যদি আমি টাইম না পাই তাইলে আমার কি করতে হবে, আমার ওয়ার্ক অ্যারাউন্ড কী আছে এটা আমার খুঁজে বের করতে হবে। তো সবসময় যে লজিক অনুযায়ী আগানো যাবে এটা পসিবল না, লজিকের বাইরে গিয়ে অনেক সময় চিন্তা করে ওকে এটা হচ্ছে না, তাইলে আমার এদিকে যেতে হবে, রাইট? এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কারণ এই মানে শেখার ক্ষেত্রে প্রশ্ন মাথার মধ্যে চলে আসবে এবং সেটা আনসার করতে হবে। এটাই স্বাভাবিক। সিম্পলিফাই অপশনের কাজ কি? সিম্পলিফাই অপশনের কাজ কি ভাই, আমি আসলে এটা বন্ধও করি না, চালু করি না, অনেস্টলি এটা আমি কখনো করিই না। আমার যেটা প্রয়োজন হয়েছে আমার চলে গেছে, সিম্পলিফাই কেন আমি করি নাই, আমরা এটা ট্রাই করে দেখতে পারি। ওকে, সিম্পলিফাই বন্ধ করে সিম্পলিফাই এই ভিডিওগুলো কি রেকর্ড করা থাকবে বা আপলোড হবে? রাইট, এই ভিডিওগুলো আমাদের কমিউনিটিতে আপলোড হবে, প্লাস এখন শুরুর জন্য ইউটিউবে আপলোড করতেছি, কারণ মানুষজন মানে জানানোর জন্য, আপনারা জানেন হয়তো বা যারা গ্রুপে আছেন ওই গ্রুপে আমার ইউটিউব ভিডিও নিয়ে অনেক সেল করা শুরু করছে, এই জন্য মানুষকে একটু জানানোর জন্য আমরা ইউটিউবে প্রথম হয়তো বা 5-7টা মডিউল আপলোড করতে পারি, আল্লাহ ভালো জানে। যাই হোক, সিম্পলিফাইতে দেওয়া যেটা হয় সেটা মানে সিম্পলি এখানে আরেকটা অপশন চলে আসে, যে অপশন থেকে আপনি এই অ্যাটাচমেন্টটাকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কোনো স্পেসিফিক অ্যাটাচমেন্ট আপনি চাচ্ছেন কিনা, অথবা এখানে আরেকটা অপশন আছে সেটা হলো ডাউনলোড অ্যাটাচমেন্ট, আপনি কোনো অ্যাটাচমেন্ট এটার সাথে মেইলের সাথে ডাউনলোড করতে চাচ্ছেন কিনা। তো সিম্পলিফাই করে দিলে কী হবে, ও কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করবে না, অথবা কোনো অ্যাটাচমেন্টের প্রিফিক্স থাকলে সেইটাও নেবে না, বা অ্যাটাচমেন্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে সেটাও নেবে না, সিম্পলি জাস্ট আপনাকে মেইলগুলো দিবে। এখন অনেক সময় কিন্তু আমাদের মেইলের সাথে অনেকে ইনভয়েস পাঠায় বা অনেকে অনেক ডকুমেন্টস পাঠায়, ইমেজ পাঠায়, সেই জিনিসগুলোকে মেনটেন করার জন্য কিন্তু আমাদের এই যে সিম্পলিফাইটাকে বন্ধ করে দিয়ে ডাউনলোড অ্যাটাচমেন্ট করতে হবে। আমি এটা কখন পর্যন্ত ইউজই করি নাই, কারণ আমাদের যে মেইলের যে প্রসেসগুলো জিমেল নিয়ে মূলত কাজ করা হয় না, আর প্রফেশনাল লেভেলে জিমেল ব্যবহার করি, এটা আমরা শেখার জন্য ব্যবহার করি এবং পার্সোনালি নিজের জিমেলটাকে আমরা অটোমেট করার জন্য ব্যবহার করি। বাট রিয়াল ওয়ার্ল্ডে জিমেল ব্যবহার হবে না, তারা SMTP ব্যবহার করবে অথবা CRM ব্যবহার করবে, মানে সিম্পলি বলতে গেলে তারা এটা করবে। যদি আপনারা কেউ ফ্রিল্যান্সিং করতে চান, অনেকেরই মানে টেন্ডেন্সি ফ্রিল্যান্সিং করার, সেক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ড CRM এর সাথে কাজ করতে হবে। আমরা এখন যেটা করতেছি এটা হলো মানে পুতুল খেলা, বাট রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট অনেক ভিন্ন, অনেক কমপ্লেক্স, অনেক হার্ড হয়ে যাবে, অনেক প্রেশার নিতে হবে এবং ফাইনালি আপনি মানে কমপ্লিট করে দিতে হবে, নতুবা আপনাকে পেমেন্ট করবে না। এনিওয়েজ, আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে আলোচনা করবো অবশ্যই, এবং যে কাজগুলো আমরা করতেছি
মানে আমাদের জন্য, সেগুলো শেয়ার করলে অবশ্যই আপনাদের হেল্প হবে এবং আপনারা রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি মনে হয় কথা একটু বেশি বলি। ওকে, তাহলে আমরা ওকে, সিম্পলিফাইয়ের কাজ হলো এইটাই যে আমাদের যদি কোনো ডকুমেন্টস থাকে, অ্যাটাচমেন্ট থাকে, সেটা আমরা এটা থেকে ডাউনলোড করে সেটাকে প্রসেস করতে পারবো। ওকে, আমরা সিম্পলিফাই দিয়ে শুরু করি। ফাইন, তাহলে আমাদের কি হলো, আমরা এই আইডি থেকে আমরা একটা মেসেজ নিতে পারলাম। এখন এখানে আমাদের আইটেম আসছে 10টা আইটেম। যদি আমরা টেবিল ভিউ করি তাহলে আমাদের 10টা আইটেম যদি আমরা দেখি, তাহলে এখানে দেখবেন যে আমার এই ইনবক্সের ভিতরে প্রমোশনের ফোল্ডারের ভিতরে যেই মেসেজগুলো আছে, যেমন এইখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 এখানে আছে, এগুলো তো অ্যাডস, আর কিছু আছে কিনা, স্প্যামের ভিতরে আছে একটা, টোটাল মিলিয়ে 10টা মেসেজ আমার এখানে রিটিভ হয়েছে, 10টা ইমেল রিটিভ হয়েছে। বাট আমি তো 10টা ইমেল চাচ্ছি না, আমি চাচ্ছি স্পেসিফিক্যালি যেই মেসেজটা একটু আগে রিসিভ হয়েছে ওই মেসেজটাই, আমি ওইটাই দেখতে চাচ্ছি, তাই না? আমরা তো সেইটাই করতে চাই, তাই না? আমরা তো টোটাল একটা ইনবক্সের ভিতরে 1000 মেসেজ আমরা তো রিট্রিভ করে কোনো কাজ হবে না আমাদের, তাই কি না? সেটাই মানে আপনার ওকে, আপনাদেরকে প্রশ্ন করলে মানে অনেকটা ঝামেলার বিষয়, কারণ আপনাদের আবার আনমিউট করে অ্যান্সার দিতে হয়, আমি আপনাদেরকে প্রশ্ন না করি। ওকে, প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। ওকে, তাহলে আমরা মেইল বক্স মেনটেন করব, বাট আমরা এখানে কি করব, আমাদের যে লাস্ট যে মেইলটা আসবে সেই মেইলটাকে আমরা এখানে রিট্রিভ করব। তো এই জন্য যেটা করতে পারি আমরা এখানে, আমাদের এখানে কোনো মেসেজ আসে নাই, রাইট? এখানে আমাদের কোনো নতুন মেসেজ নাই, তাহলে আমরা আমাদের মেইল বক্সে যাই আমরা একটা মেসেজ এখানে সেন্ড করি বোঝানোর জন্য। ওকে, tomorrow 2 PM। আচ্ছা, আমরা জুম করতে পারি tomorrow 2 PM। ওকে, তাহলে আমাদের কালকে 2টার সময় আমাদের মিটিংটা হলে আমাদের বেটার হয়। জাস্ট একটা কনভারসেশন আমরা সেন্ড করলাম। ওকে ফাইন, আমাদের এখানে কনভারসেশনটা রিসিভ করতে হবে, আমরা রিসিভ করি, এরপর আমরা ট্রিগার করব। ওকে, আমাদের একটা মেসেজ আসছে, এখন আমরা এটাকে ওপেন করতেছি না, আগে আমরা আমাদের এনএইটে এটা প্রসেস করব আগে। তাহলে আমাদের প্রথমে ট্রিগার থেকে আমরা এটাকে ট্রিগার করি, ট্রিগার করার পর আমাদের একটা রিকোয়েস্ট বা একটা মেসেজ আমরা পাইছি। এখন এইখানে আমাদের মানে যে গোল, সেই গোল অনুযায়ী আমাদের এই নোটটাকে সেটিং করতে হবে। তাহলে আমাদের গোল কি? আমাদের গোল হলো আমরা স্পেসিফিক্যালি ইনবক্সে যে মেসেজটা আসবে এবং লাস্টের যে মেসেজটা থাকবে সেইটাকে আমরা রিট্রিভ করব। তো এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে গেট মেনি রাখবো, কারণ যদি আমরা গেট করি তাহলে আমাদের এই মেসেজ আইডি থেকে শুধু একটা মেসেজ আমরা মানে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে গেট মেনি করি, গেট মেনি থেকে আমাদের লিমিট 50 রাখি এবং আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ইনবক্সটাকে আমরা সিলেক্ট করে দিই। ওকে, এই যে লেভেল নেম আর আইডি। লেভেল কি? লেভেল হলো এই যে বাম পাশে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো লেভেল। এগুলো একটা জিমেইল নোডের বিল্ড ইন লেভেল, যেখানে আপনি ইনবক্স, সেন্ড, ড্রাফট এগুলো চেক করতে পারেন। এটা জাস্ট সিম্পলি লেভেল। ওকে, তাহলে আমাদের লেভেল থেকে আমরা সিলেক্ট করে দেবো আমাদের জাস্ট ইনবক্সে যেটা আছে, আমরা ফিল্টার করলাম ইনবক্স, ওনলি ইনবক্স তুমি রিট্রিভ করবা। ওকে, আমরা টেস্ট করি, তাহলে ইনবক্সের প্রথম 50টা ইমেল এখানে চলে আসবে। আমাদের কাছে ইনবক্সের প্রথম 50টা ইমেল আসে না, 9টা আসছে, কারণ আমাদের ইনবক্সে অনলি 9টা ইমেল আছে। ওকে ফাইন, এখন এখানে একটা প্রবলেম আপনার হবে বা হচ্ছে, ধরেন আমার এখানে এই মেসেজটার পাশাপাশি আরও অনেকগুলো মেসেজ আসে। এখানে আমরা আরও একটা মেসেজ সেন্ড করি এখানে। ওকে, তাহলে এখন ধরেন আপনার এখানে অনেকগুলো মেসেজ আসতেছে, বাট আপনার লাস্টের যে আপডেটেড মেসেজ ওই একটা মেসেজ আপনার লাগবে, অথবা আপনার যে ট্রিগার এই যে আমাদের এখানে ট্রিগার আছে, ট্রিগারের যেহেতু আমাদের ইন্টারভাল 1 মিনিট, প্রত্যেক 1 মিনিট পর চেক করবে, এক্ষেত্রে কিন্তু হইতে পারে যে 1 মিনিটের মধ্যে আপনার 3টা ইমেল আসছে বা 4টা ইমেল আসছে। এখন যদি আপনি শুধু একটা মেসেজ নেন, লাস্টের আপডেটেড মেসেজটা নেন, তাইলে কী হবে? প্রবলেম কী হবে এখানে? প্রবলেম হলো প্রথমত আপনি বাকি যে 3টা মেইল আসছে আনরিড, সেগুলো আপনি মিস করতেছেন, জাস্ট একটাই আপনি দেখতেছেন। দ্বিতীয় যে প্রবলেম সেটা হলো বাকিগুলোর অ্যান্সার তো আপনি দিতে পারতেছেন না, এবং ওই মেইলগুলো আপনি মনে করতেছেন যে ওইগুলো হয়তো বা অন্য কোনো মেইল আসে নাই। তাহলে আমরা এখানে কনফিউজ হয়ে যাচ্ছি। তার মানে আমাদের এখানে ফিল্টার আউট করতে হবে, আমি এই 1 মিনিট ইন্টারভালের ভিতরে তুমি সেই মেসেজগুলোই নিবা যেই মেসেজগুলো এখন পর্যন্ত আনরিড। মানে বিষয়টা একটু বোঝার বিষয়, কিন্তু প্রশ্ন করবেন না বুঝলে।
1 মিনিটের ভিতরে 3টা মেসেজ আসতে পারে, 3টা মেসেজই কিন্তু আনরিড মেসেজ, মানে এখন পর্যন্ত আমি সিন করিনি। যদি আমি 3টা মেসেজ এখন পর্যন্ত সিন না করি তার মানে সেগুলো আনরিড মেসেজ। যদি আনরিড মেসেজ হয়, যদি সেগুলো আনরিড মেসেজ হয় তাহলে আমার 3টা মেসেজই দরকার, আমার 3টা মেসেজই প্রসেস করতে হবে, 3টা মেসেজের রিপ্লাই আমার দিতে হবে। ওকে ফাইন, তাইলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা মেসেজ আমরা রিট্রিভ করব না, আমাদের ইনবক্সের ধরি 10টা বা 50টা যতগুলো প্রয়োজন, এখানে আমাদের রিট্রিভ করতে কোনো অসুবিধা নেই। আমরা 50টাই ইনবক্সের লাস্ট 50টা আইটেম রিট্রিভ করলাম। এখন এখান থেকে আমাদের 50টা আইটেম আসছে, ধরি আমরা এখানে 50টা আইটেম আমাদের আসে, বাট প্রবলেম হলো কোনটা আনরিড আর কোনটা রিড এটা তো আমাদের ডিফাইন করতে হবে। কারণ 50টা মেসেজ যদি আমি বারবার প্রসেস করি তাহলে ওই যেটা আমি অলরেডি রিপ্লাই দিছি সেটাও আবার রিপ্লাই হয়ে যাবে, হওয়া উচিত, আমরা সেটাও দেখব। তাহলে আমরা এখানে কি করব, আমাদের 2টা মেসেজ আসে এখানে, 2টা মেসেজের ফিল্টার করব আমরা। হেই, যেই মেসেজটা এখন পর্যন্ত রিড হয় নাই তুমি সেই মেসেজটা পাস করো, যেইটা অলরেডি রিড হয়ে গেছে সেটা তুমি ডিনাই করো, সিম্পল লজিক। তাহলে আমরা কি করব, আমরা একটা ফিল্টার নোট নিতে পারি এখান থেকে। তাহলে আমরা একটা ফিল্টার নোট দেবো। দেখেন এই যে যেই জিনিসটা করতেছি আমি ফিল্টার নোট ব্যবহার করে করতেছি, বাট এটা করার জন্য অনেক পদ আছে, অনেক ওয়ে আছে, অনেক মেথড আছে, যার যেটা ভালো লাগে। যখন আপনি এটা এক্সপার্ট হয়ে যাবেন তখন এটার আপনি ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বের করবেন, আপনি অন্যভাবে করলে ভালো লাগবে সেইভাবে করবেন, নো প্রবলেম। আপনি ইফ নোট দিয়ে করতে পারেন, সুইচ নোট দিয়ে করতে পারেন, ফিল্টার দিয়ে করতে পারেন, অন্য মানে এই জিমেলের ভিতরে অন্য কোনো নোট যদি আপনি মডিফাই করতে পারেন বা সেটা যদি আপনি কাস্টমলি মানে ডিফাইন করতে পারেন, আপনি অনেকভাবে করতে পারবেন। বাট আমি সিম্পলি দেখাচ্ছি যে আমাদের লজিকটা কী হওয়া উচিত। ওকে, তাইলে আমরা এখানে আগে যে আমাদের ডেটাগুলো পাইলাম সেই ডেটাগুলো আমরা একটু চেক করি। যেটা আগে বলছিলাম যে আমাদের এই যে জিনিসটা আমরা করতেছি এটা টোটালি ডেটা নিয়ে কাজ করতেছি, একটা ডেটাকে আমরা প্রসেস করে অন্য একটা ডেটাতে রূপান্তরিত করতেছি এবং ওই ডেটাটাকে আমরা জাস্ট মডিফাই করতেছি। ওকে ফাইন, তাইলে এখানে আমাদের পাইলাম আমরা লেভেল 4টা লেভেল 1 এটা হলো ইনবক্স লেভেল, মানে এটা ইনবক্সে আসছে। 2 নাম্বার লেভেল এটি ইম্পর্টেন্ট হিসাবে মানে ডিফাইন করছে গুগল। 3 নাম্বার হলো ক্যাটাগরি, ওরা পার্সোনাল ক্যাটাগরিতে নিচ্ছে কারণ আমরা পার্সোনাল মেল থেকে সেন্ড করছি। 4 নাম্বার লেভেল এটা হলো আনরিড, মানে এখন পর্যন্ত মেসেজটা রিড হয় নাই। তার মানে আমাদের এই যে লেভেল 3 এবং এই লেভেল 3-এর যে আইডিটা আছে অথবা নেম আছে এইটাকে যদি আমরা ডিফাইন করি, এখানে কন্ডিশন কি হবে, হেই লেভেল 3-র আইডি নাম ইকুয়াল টু যদি আনরিড হয়, আনরিড। এখানে আমাদের আনরিড কিন্তু এই জিনিসগুলো লেখার সময় মনে রাখতে হবে, এটা লেখার সময় মনে রাখতে হবে এগুলো কিন্তু কেস সেন্সিটিভ কি, ছোটো হাতের জায়গায় ছোটো হাত, বড় হাতের জায়গায় বড় হাত, যদি পুরোটা বড় হাত হয় পুরোটা বড় হাত। এখানে যদি অক্ষর এদিক সেদিক হয়ে যায় আপনার পুরো ফিল্টার বাদ হয়ে যাবে, পুরো ফিল্টার কাজ করবে না, মানে ইরোর আসবে বারবার বা আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে একদম সিম্পল অপশন, কপি করে পেস্ট করা, কোনো মিস্টেক হওয়ার সুযোগ নেই। তার মানে ফিল্টার হলো তুমি আমাকে সেই ডেটাগুলো দাও যেই ডেটাগুলো এখন পর্যন্ত আনরিড। তার মানে আপনার মেইল বক্সে 50টা মেল থাকতে পারে, 60টা মেল থাকতে পারে, 100 মেল থাকতে পারে, বাট আমি চাচ্ছি যেই মেলগুলো এখন পর্যন্ত আনরিড তুমি আমাকে সেই মেলগুলো দাও। এক্ষেত্রে আরেকটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন, যেটা আমার এখন মনে হলো, আপনার মেইল বক্সে প্রত্যেকটা মেইল বক্সে, যেমন আমার এই মেইল বক্স যদি ওপেন করি এখানে অনেক মেইল আমি ওপেন করি নাই, মানে এটা আমার ওপেন করার প্রয়োজন পড়ে নাই, আমি হয়তো বা চেক করি নাই। তো এই ক্ষেত্রে আপনি এটা যদি করতে চান, হয় আপনি টোটাল মেইল বক্স ক্লিন করে কাজ করবেন, অথবা আপনি এখান থেকে জাস্ট মার্ক অ্যাজ রিড, যেখানে মার্ক অ্যাজ রিড এটা যদি আপনি করে দেন তাহলে সব কিছু রিড হয়ে গেল। এখন আপনি যখন ওয়ার্কফ্লো নিয়ে কাজ করবেন তখন সিম্পলি কিন্তু আপনি এই যে কি বলে এটাকে মানে যেগুলো আনরিড থাকবে সেটি আপনি পাবেন। ওকে, তাহলে এখন আমরা সামনে আগাই। আমাদের ফিল্টার হলো যদি তুমি আনরিড পাও তাইলে তুমি সামনে মুভ অন করো। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? কোনো প্রশ্ন নাই, তাইলে আমরা বুঝলাম যে ঠিক আছে, এখন আমরা ইনবক্স থেকে অনেক মেল পাইতে পারি, অনেক মেল থাকতে পারে, বাট আমরা যদি রিড করে দিই সবগুলো তাইলে আমাদের আর অনেক থাকবে না। তাইলে আমরা যেইগুলো থাকবে সেইগুলো থেকে ফিল্টার আউট করব যে হেই যেইগুলোয় শুধুমাত্র আনরিড সেইগুলোই আমাকে দাও। তাহলে ও কিন্তু এখানে আমাদের মেইল বক্সে মেইল আছে 9টা, বাট আমাকে দিবে কয়টা? 2টা। আমাদের এর আগে আমরা এখানে আইটেম পাইছি কয়টা? আমরা চেক করি, আইটেম পাইছি আমরা 10টা। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা আইটেম পাইছি 10টা, বাট 10টা আইটেম থেকে আমরা পাইতেছি কয়টা? 2টা। ফিল্টার করার পর পাইতেছি কয়টা? কারণ আমাদের এখানে এই যে 2টা আইটেম আনরিড। আমরা একটা যদি রিড করে ফেলি, এটা আমরা রিড করছি একটা, রাইট? এখন আমরা যদি টেস্ট করি তাহলে আমরা এখন আইটেম পাবো 1টা। কারণ কি?
কারণ অলরেডি একটা রিড হয়ে গেছে, ওইটার যে আনরিড যে লেভেলটা ওইটা কিন্তু নাই। তার মানে আমরা এখন একটা আইটেম পাচ্ছি। এখানে আমরা ফিল্টারের ভিতরে একটা আইটেম পাচ্ছি যেটা এখন পর্যন্ত আনরিড, মানে এখন পর্যন্ত আমরা এটাকে রিপ্লাই দেইনি। ওকে, তাহলে আমাদের ডেটা আসলো, এখন এটাকে প্রসেস করতে হবে, তাই না? প্রসেস করার জন্য আমরা এখন সিম্পলি একটা এআই এজেন্ট নেই। এআই এজেন্ট নিয়ে আমরা এআই এজেন্টকে বলি যে ভাই এই একটা ইমেইল আমি রিসিভ করছি, এই ইমেইলটাকে তুমি প্রসেস করো। এখান থেকে আমরা ডিফাইন বিলো করে দেই, কারণ আমাদের নিজেদের প্রম্পট আমরা দিব, আমরা এখানে প্রি ডিফাইন যে কানেক্টেড চ্যাট নোড ওইটা আমাদের প্রয়োজন নাই, আমাদের জাস্ট ডিফাইন বিলো করব। ওকে, এখন এইখানে কিন্তু আসে প্রম্পটিং, যেটা আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে প্রম্পটিং করছি। প্রম্পটিং কি? প্রম্পটিং হলো আপনি কি চাচ্ছেন সেইটা আপনি বইলা একটা এজেন্টকে বুঝাবেন যে ভাই আমি এই জিনিসটা চাই, এইটা আমার ইনপুট আছে, এই ডেটাটা তোমাকে দিলাম, তুমি এটাকে প্রসেস করে আমাকে এই রেজাল্ট আমি চাই, এই রেজাল্টটা আমাকে দাও। এটা হলো সিম্পলি প্রম্পটিং। আমি অনেকে দেখছি যে প্রম্পটিংয়ের মানে বুক টুক সেল করে, প্রম্পটিংয়ের কোর্স করায়। প্রম্পটিংয়ের কোর্স করার আপনার কোনো প্রয়োজন নাই, কারণ প্রম্পটিং হলো আপনি যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন সেটা লিখবেন, ওকে বলবেন, আপনাকে ইরর দিবে, আপনাকে ভুল তথ্য দিবে, আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না, তখন আপনি আবারও আপনার মেসেজটাকে ডিফাইন করবেন, আপনি আবার সেটাকে চেষ্টা করবেন যে ওকে ভালোভাবে বোঝানোর জন্য। আর এই বোঝানোর সাপেক্ষে যখন আপনি আপনার মেশিনকে বোঝানোর চেষ্টা করবেন আপনার কি দরকার, এই সাপেক্ষে আপনি শিখে যাবেন যে কীভাবে মেশিনের সাথে কথা বলতে হয় বা ও কীভাবে বোঝে। এমনি আপনি এই কোর্সের শেষে প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। এক্ষেত্রে আলাদাভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার প্রয়োজন নেই। ওকে, ইউজার মেসেজ প্রম্পট এবং সিস্টেম মেসেজ প্রম্পটের যদি একটু ডিফারেন্সটা বলতে। ওকে, এখানে ইউজার মেসেজ প্রম্পট এবং সিস্টেম মেসেজ, এখানে আমাদের যে অপশন আছে, অপশন থেকে আমাদের দুইটা জিনিস, একটা হলো ইউজার মেসেজ আর একটা হলো সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ কি? সিস্টেম মেসেজ হলো এই ইউজার মেসেজ চেঞ্জ হবে। যেমন আপনি টেলিগ্রাম থেকে আপনার এজেন্টকে মেসেজ দিলেন, হেই হাউ আর ইউ। এখন টেলিগ্রামের যে মেসেজটা এইখানে রিসিভ হইলো সেটা হলো ইউজার ইনপুট, ইউজার মেসেজ। বাট যখন সিস্টেম মেসেজ মানে অ্যাড করে দিবেন তখন ও প্রত্যেকটা ইউজার মেসেজের সাথে এআই এজেন্টকে বা এলএলএমকে এই স্পেসিফিক প্রিডিফাইন্ড যে টেক্সটটা থাকবে সেইটাকে ও বলে দেবে যে হেই হাউ আর ইউর সাথে আমাদের সিস্টেম মেসেজ আসে, সেটা হলো যেটা আমাদের আগের টিউটোরিয়াল আমরা দেখছি যে আমাকে তুমি বস বলবা। তার মানে তুমি ইউজারকে যেই মেসেজ রিপ্লাই করো না কেন এই সিস্টেম মেসেজ অনুযায়ী তুমি তারে বস বলবা। তাহলে এটা হলো একটা প্রিডিফাইন্ড মেসেজ যেটা প্রত্যেকটা ইউজার ইনপুটের সাথে এলএলএম এর কাছে যাবে এবং এলএলএম ওই মেসেজটাকে সিস্টেম মেসেজ হিসেবে ডিফাইন করে ওকে বুঝবে যে ওকে ফাইন, এইটা আমার রুলস, এই রুলস ফলো করে আমার ইউজারকে আউটপুট দিতে হবে। মানে সিম্পলি সিস্টেম মেসেজ হইলো আপনার প্রত্যেকটা ইউজার ইনপুটের সাথে একটা প্রিডিফাইন্ড টেক্সট, প্রিডিফাইন্ড মেসেজ যেটা এলএলএম রিসিভ করবে। ওকে, তো আমরা এখন চলে যাই প্রম্পটিংয়ে। প্রম্পটিং হলো আমাদের যেই প্রয়োজন সেটা হলো আমরা একটা রিপ্লাই দিব, আমাদের যে আমাদের মেসেজ করতেছে তাকে আমরা রিপ্লাই দিব, সেটা হলো অটোমেটিক একটা রিপ্লাই এবং সেটা কনটেক্সট অনুযায়ী, যেই মেসেজটা আমরা পাবো ইউজার থেকে সেই মেসেজের কনটেক্সট অনুযায়ী আমরা একটা রিপ্লাই দেবো। তাহলে আমরা প্রথমেই ওকে একটু ডিফাইন করি। এক্ষেত্রে আমরা এখানে যে ডিফাইন করব ইউ আর অ্যান এক্সপার্ট ইমেইল অ্যাসিস্ট্যান্ট, রাইট? এই মেসেজটা তো আমাদের প্রত্যেকটা কি বলে মানে মেসেজের সাথে ইউজার ইনপুটের সাথে যাওয়ার কথা। তাহলে আমরা সিম্পলি এই মেসেজটা সিস্টেম মেসেজ হিসাবে দিয়ে দিতে পারি যে হ্যাঁ তোমার কাজ হলো, তোমার রোল হলো তুমি একটা ইমেল অ্যাসিস্ট্যান্ট এবং তুমি মানুষকে অ্যান্সার দিবা ডিপেন্ডিং অন দেয়ার কনটেক্সট, ডিপেন্ডিং অন দেয়ার মেসেজ রিপ্লাই, রাইট? তো এই ক্ষেত্রে আমরা বলি যে হেয়ার ওকে, আমাদের এটা সিস্টেম মেসেজ হিসেবে আমরা দিতে পারি your job is to reply to emails with proper knowledge. If you don't have enough knowledge then don't send email, just make it a draft. আমরা ওকে বললাম আমাদের যে প্রয়োজন যে তুমি ইমেইলে প্রপার রিপ্লাই দেবা নলেজ নিয়ে, যদি তোমার কাছে প্রপার নলেজ না থাকে তাহলে তুমি রিপ্লাই দেবে না, তুমি এটাকে ড্রাফট জেনারেট করবা। তার মানে কি? তার মানে ওর কাজ দুইটা, এক ওর কাছে যদি প্রপার কনটেক্সট থাকে তাইলে ও রিপ্লাই দিবে, যদি প্রপার কনটেক্সট না থাকে তাইলে ও ড্রাফট হিসাবে সেট আপ করবে। কারণ
প্রপার কনটেক্সট ছাড়া আমাদের ইমেল তো রিপ্লাই দেওয়া উচিত না। ওকে, হিয়ার ইজ দ্য ইমেল। তাহলে আমরা যে ইমেলটা পাচ্ছি সেই ইমেলটা হলো এইটা, টুমোরো 2 PM, ইজ ইট গুড ফর ইউ। আমরা এই স্নিপেটটাকে এখানে পেস্ট করে দিলাম, সরি, আমরা এই স্নিপেটটা এখানে সেটিং করে দিলাম যে এটা তোমার মেসেজ। এখানে আমাদের অন্য কোনো কিছু আছে কিনা যেটা আমরা ডিফাইন করতে পারবো। ওকে, আমাদের স্নিপেট ছাড়া আর কোনো কিছু নাই। ওকে, তাহলে আমরা হিয়ার ইজ দ্য ইমেল দ্যাট আই রিসিভড, এই ইমেলটা আমি রিসিভ করছি। ওকে, জাস্ট কনটেক্সট দিতেছি আমি। এখন আমাদেরকে ওকে ডিফাইন করতে হবে যে আমাদের কি কি টুলস আছে। টুলস কি? টুলস হলো আমাদের এই এজেন্টের সাথে ও যে কাজগুলো করবে এই ডাটা পাওয়ার পরে, সেই ডাটা কাজগুলো করার জন্য যে এক্সটার্নাল টুলসগুলো আমাদের ওর সাথে কানেক্ট করে দিতে হবে সেটা হলো টুলস। সেক্ষেত্রে আমরা চ্যাট মডেল অ্যাড করি, ওপেন এআই। এনিওয়েজ, যাদের আগের ভিডিওতে বলছিলাম যাদের ওপেন এআই এর ক্রেডেনশিয়াল নাই তারা পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, এবং মনে রাখতে হবে যারা কন্ট্যাক্ট করবেন তাদের অবস্থা এরকম হতে হবে যে যাদের কাছে ওপেন এআইয়ের এপিআইকে নেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তারা ওপেন এআইয়ের কি আমাদের থেকে নিয়ে ব্যবহার করবেন। বাট যারা অ্যাফোর্ড করতে পারেন তারা অবশ্যই এটা নেবেন না, তাহলে তাদের ক্ষতি হবে যারা অ্যাফোর্ড করতে পারে না। ওকে, তাহলে আমাদের এখন টুলস দিতে হবে। প্রথমে আমরা টুলস কানেক্ট করি, আমাদের কি কি কাজ হবে, ওকে দিয়ে আমরা কি কি কাজ করাবো, ওকে দিয়ে আমরা রিপ্লাই জেনারেট করাবো। তাহলে আমাদের টুলস থেকে আমরা এখান থেকে সিলেক্ট করি। কি করব আমরা এখানে আমাদের যে রিসোর্স সেটা হলো মেসেজ, আমরা মেসেজ দিব, সেন্ড করব, এবং এখান থেকে আমাদের যে টু থাকবে মানে যাকে মেসেজ দিব তার তো আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে খুব মজার একটা জিনিস আছে এখানে এআই এজেন্টের ভিতরে, সেটা হলো এই যে ম্যাজিক বাটন। এই ম্যাজিক বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এআই এজেন্ট ও নিজে নিজে ডিফাইন করে নিবে যে টু ইমেল কী হবে, সাবজেক্ট কী হবে, এবং ইমেলের বডি কী হবে, HTML কী হবে। তাহলে আমরা ওর উপরে ছেড়ে দিই, এআই এজেন্টের উপরে ছেড়ে দিই। বাট এনিওয়েজ, আপনি যদি এটাকে এআই এজেন্টের উপরে ছাড়তে না চান, আপনি যদি নিজে নিজে ডিফাইন করতে চান, সেটার অপশনও কিন্তু আপনার কাছে আছে। আপনি এখানে জাস্ট আপনার যেটা লাগবে, যেমন টু, আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস যদি দিয়ে দিই যে এই যে আমার একটা ইমেল অ্যাড্রেস, তাইলে ও কী করবে, ও মানে এই ইমেল অ্যাড্রেসই বারবার ইমেল সেন্ড করবে ইনস্টেড অফ সেন্ডিং দ্য সেন্ডার। তাহলে আমরা এখানে টু ম্যাজিক বাটনে দিয়ে দিলাম, এআই এজেন্টের উপরে ছেড়ে দিলাম যে তুমি যা করার করো, এখানে কাকে পাঠাইতে হবে না পাঠাইতে হবে, সাবজেক্ট কী দিতে হবে না হবে, রিপ্লাই কী করতে হবে না হবে, তুমি বোঝো। ওকে, তো এইটা হলো আমাদের একটা টুল। এখন আমরা আবার এআই এজেন্টের ভিতরে যে আমরা প্রম্পটিং করি, ওকে আমরা বুঝাই যে আমাদের কি লাগবে। তাহলে আমরা এখানে বলি যে টুলস টু ইউজ, 1 নাম্বার সেন্ড ইমেল। নাও ইউজ দিস, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার ভিতরে কোনো সমস্যা? দেখা যাচ্ছে তো। ওকে, সেন্ড ইমেল, ইউজ দিস নোড, ইউজ দিস টুল টু সেন্ড ইমেল। আমরা ওকে কনটেক্সট দিলাম যে তুমি কখন কোন টুলকে ডাকবা। দেখেন, একটা জিনিস মনে রাখতে হবে, এআই এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি বেটার প্রম্পটিং করতে না পারেন তাহলে আপনার এআই এজেন্ট হ্যালোসিনেট করবে। হ্যালোসিনেট কি? হ্যালোসিনেট হলো ও মানে ভুলভাল তথ্য দেবে, ভুলভাল কাজ করবে। তো প্রম্পটিং খুবই জরুরি, যেটা আপনি তালের সাপেক্ষে শিখে যাবেন। তাহলে আমাদের একটা টুলস গেল, সেটা হলো সেন্ড ইমেল, যেটার কাজ হবে ইউজ দিস টুল টু সেন্ড ইমেল। ওকে, আমরা আরও একটা টুল নেব, সেটা হলো ড্রাফট ইমেল। ইউজ দিস টুল টু ক্রিয়েট ড্রাফট কি? ড্রাফট হলো ও সেন্ড করবে না, জাস্ট সেভ করে রাখবে আপনার ম্যানুয়ালি ইন্সপেকশনের জন্য। ওকে, এখন আমাদেরকে আরও কনটেক্সট দিতে হবে। এটা হলো ইমেইলের বডি ওকে দিলাম, এখন আমাদের দিতে হবে সেন্ডার কি যে ইমেল সেন্ড করছে। তাহলে আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো যে আমাদের সেন্ডারকে, এই যে আমাদের এখানে আছে ফরম ইমেল, এই হলো ফরম, রাইট? তাহলে আমরা ডান পাশে কিন্তু রেসপন্স দেখতে পাচ্ছি যে আমরা কি কি পাচ্ছি। আমরা কি পাইলাম? আমরা পাইলাম ইমেল বডি, আমরা পাইলাম সেন্ডার, আমরা আর কি পাইলাম, আরও আমাদের দিতে হবে সাবজেক্ট, ইমেইলের সাবজেক্ট। জাস্ট ওকে আমরা কনটেক্সট দিয়ে দিতেছি যে আমাদের কি লাগবে, কি করা লাগবে, তোমার কি ডেটা আমরা পাইছি না পাইছি, এগুলো সব অ্যানালাইসিস করো, করে তুমি যা রেসপন্স দেওয়ার তুমি এটা করো। এবং মনে রাখবা, রেসপন্স দেওয়ার আগে তোমার কাছে যদি এনাফ নলেজ না থাকে তাহলে তুমি রেসপন্স দেবা না। ওকে, তাহলে আমরা সিস্টেম মেসেজ এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো ওকে আরেকটা আমাদের টুল লাগবে, সেটা হলো নলেজ। যে আমরা বলতেছি যে নলেজ তোমার কাছে না থাকলে তুমি দেবা না, নলেজও পাইবে কই? নলেজটা কি? নলেজটা হইলো, ধরেন আমরা যে এইখানে কনভারসেশন চালাইছি, এখানে যে আমরা কনভারসেশন করছি, যে প্রথম মেসেজ থেকে একটা কনভারসেশন হয়েছে,
বাট এখন যদি আমি এআই এজেন্টকে শুধু এতটুকু দেই, এই যেটা আমরা এখন করছি, জাস্ট ওকে এতটুকু মেসেজ ওকে দিছি, বাট এর আগে তো আমার কনটেক্সট আছে, এর আগে তো আমার মেসেজটা শুরু হয়েছে, সেই শুরুতে আমার যাইতে হবে, গিয়ে আমার জানতে হবে যে কী মেসেজ ছিল, কী ডিসকাশন হয়েছে, সেই ডিসকাশনের উপরে ভিত্তি করে ও ফাইনালি একটা মেসেজ দিবে যে হ্যাঁ আমি জানি যে তোমাদের সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হইতেছিল, আলোচনার সাপেক্ষে তুমি $1000 কথা বলছো, এরপরে আরেকজনে রাজি হয়েছে, এখন মিটিংয়ের জন্য বলতেছে। এই কনটেক্সট তো দিতে হবে, না তো প্রপার মেসেজ করতে পারবে না, রাইট করতে পারবে না। তার মানে আমাদের আরও একটা টুলস লাগবে। তাহলে আমরা টুলসের কাছে যাই, আমরা টুলসগুলো অ্যাড করি। একটা হলো আমাদের মেসেজ সেন্ড করবে। এখন আমরা আবার এটাকে কপি করে, এটাকে আমরা কপি করে পেস্ট করি এবং এটাকে আমরা কানেক্ট করি এবং আমরা জাস্ট ফাংশন চেঞ্জ করবো এখন এটার ভিতরে। তাহলে এখন আমাদের রিসোর্স আছে মেসেজ, তাহলে আমরা রিসোর্স থেকে সিলেক্ট করব ড্রাফট এবং আমরা ড্রাফট ক্রিয়েট করব এবং অ্যাগেন এখানে আমরা প্রিডিফাইন্ড মডেলের উপরে ছেড়ে দেবো যে কী থাকবে না থাকবে, সাবজেক্ট এবং ইমেল বডি। এখানে আমাদের শুধু সাবজেক্ট এবং ইমেল বডি পেলাম, বাট টু মানে যার কাছে পাঠাবো তারা তো অ্যাড করে নেই। তাহলে আমরা কী করবো, এখান থেকে এই যে টু ইমেলও আমরা জাস্ট ওকে ডিফাইন করে দেবো যে তুমি ডিফাইন করো যে কার কাছে যাবে। এখন ও কিন্তু এআই এজেন্টের কাছে আমাদের প্রপার কনটেক্সট আছে, ও কিন্তু জানে যে ইমেল কোত্থেকে আসছে, সেন্ডারের ইমেল আমার কাছে আছে, এই যে ইমেল অ্যাড্রেস সহ ওর ডেটা এবং নাম আছে আমার কাছে, রাইট। তাহলে আমার কাছে দুইটা টুল হইলো, একটা হলো ড্রাফট ক্রিয়েটার, একটা সেন্ড ইমেল। ভাই মানে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা প্রায় 1 ঘন্টার বেশি ধরে আছে। আপনাদের বিরক্তি লাগলে বলবেন, শর্টকাট করে দেবো। না ভাই সমস্যা নাই, না ভাই সমস্যা নাই। সমস্যা নাই, চালান 5-6 ঘন্টা হলো আছে। ভাই কথা কইতে অনেক কষ্ট, গলা টলা বয়েছে। ওকে তাহলে আমরা কি করলাম, দুইটা টুলস পাইলাম, একটা হলো ড্রাফট ক্রিয়েট করবে, একটা হলো মেসেজ সেন্ড করবে। তাহলে আমাদের আরও একটা টুলস লাগবে। ও কী করবে, ওইখানে চেক করবে যে আগের যে কনভারসেশন, সেই আগের কনভারসেশন ও চেক করবে যে আগের কনভারসেশনে আমাদের কী কী আলোচনা হয়েছে, কী কী কথা হয়েছে, সেই কথার উপরে ডিপেন্ড করে ও আমাকে একটা মেসেজ দিবে। তার মানে এইটা হলো আমাদের যে কি বলে এটাকে টুলস, এই টুলসের কাজ হলো থ্রেড। এখন এইখানে মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হলো মেসেজ, একটা হলো থ্রেড। থ্রেড কি, থ্রেড হলো এই হোল যে মেসেজটা, এটা কিন্তু একটা হোল মেসেজ, এইটার ভিতরে আবার কনভারসেশন অনেকগুলো। তার মানে এই যে একটা দেখতেছেন, এই একটা হলো একটা ইমেল, একটা মেসেজ বা একটা সিম্পলি মানে কী বলবো, একটা রিপ্লাই বা একটা মেসেজ, একটা সিম্পলি আলাদা সেপারেট মেসেজ। বাট এই যে পুরো জিনিসটা, এইটা একটা থ্রেড, এইটা একটা থ্রেড, দুইটা থ্রেডের ভিতরে অনেকগুলো কনভারসেশন হইতে পারে, যেটা আলাদা আলাদা একটা মেসেজ করে ডিফাইন হয়। তার মানে আমাদের এখন থ্রেড নিতে হবে, ওই স্পেসিফিক থ্রেডটা আমাদের ডিফাইন করে দিতে হবে যে এইটা হলো থ্রেড, যেখানে আমরা কনভারসেশন চালাইছি, এই থ্রেড থেকে তুমি ডেটা নাও, নিয়ে তুমি রিপ্লাই জেনারেট করো, রাইট। তাহলে এখান থেকে আমরা টোটাল রিটার্ন করতে পারি, টোটালটা আমরা রিটার্ন করব এবং এখান থেকে আমাদের একটা স্পেসিফিক থ্রেড নিতে হবে এবং থ্রেডের আইডিটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তো থ্রেডের আইডিটা আমরা ডিফাইন করার জন্য আমাদের এআই এজেন্টকে বলে দিই তুমি ডিফাইন করো, বাট এআই এজেন্টকে থ্রেডের আইডি ডিফাইন করার আগে আমাদের তো এআই এজেন্টকে থ্রেডের আইডি দিতে হবে। তার মানে আমরা এখানে আবার দিই যে থ্রেড আইডি। তো এখান থেকে আমাদের যে থ্রেড আইডিটা আছে, এটা হলো থ্রেড আইডি, সরি এটা না বোধ, আমরা একটু চেক করি, মেসেজ ফ্রম টু লেভেল পে টাইপ হিস্টোরি, আমরা এইটা দিয়ে চেক করি। সরি এই যে থ্রেড আইডি, আমি মিস্টেক, এই যে থ্রেড আইডি লেখাই আছে, এটা হলো মেসেজ আইডি আর এটা হলো থ্রেড আইডি। মেসেজ আইডি কোনটা, আমরা যে স্পেসিফিক একটা মেসেজ পাইছি, আমরা আবার এটা বড় করে দেখাই, এই যে আমরা ইমেল বলছি না যে ইমেল আই রিসিভড, এখানে কিন্তু আমরা এই যে আইডিটা যে আসছে সেই আইডি, এই আইডির এই মেসেজ, কোন মেসেজ, এই যে টুমোরো 2 PM। বাট এই যে টোটাল একটা কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশন হলো থ্রেড, আর থ্রেডের আইডি হলো এইটা, যেটা আমাদের আমরা বলতে পারি সিম্পলি এটা একটা থ্রেড। ওকে, তাইলে আমরা থ্রেড দিলাম, থ্রেডের আইডি দিলাম, থ্রেড দেয়নি কাউকে, থ্রেডের আইডি দিলাম, সাবজেক্ট দিলাম, সেন্ডার দিলাম এবং আমাদের মেসেজটা যে রিসিভ করেছে সেটা দিলাম। এখন ওকে তো আমাদের বলতে হবে আরও একটা টুলসের কথা, যে গেট কনটেক্সট, গেট থ্রেড, ইউজ দিস টুল to get full context or previous conversation to generate better reply. ওকে, তাহলে আমরা এই টুলসগুলোকে ডিফাইন করে দিলাম যে তুমি যখন তুমি জেনারেট করবা তোমার রেসপন্স, তখন তুমি অবশ্যই
এই যে তোমার আছে টুলস আছে, এই টুলসটাকে ডাকো, ডাকে ওকে তুমি বলো যে তোমার কাছে টোটাল মেসেজ আমাকে দাও, আমি এটাকে অ্যানালাইসিস করব, করে আমি এটা রেসপন্স সেন্ড করব। তাহলে আমরা ওকে রিপ্লাই দিলাম, মানে টুলস অ্যাড করে দিলাম, কনটেক্সট দিলাম, ডেটা দিলাম। এখন আমরা ওকে একটা আমরা এটা সিস্টেম মেসেজ অ্যাড করতে পারি যে তুমি কি করবা না করবা। ওকে, ইউর জব ইজ টু রাইট reply to emails with proper knowledge. If you don't have enough knowledge, then don't send email, just make it a draft. এখানে আমাদের একটু বেটার প্রম্পট দিতে হবে। এক্সপার্ট ইমেল রাইটার, এটা আমাদের প্রথমে যাবে। প্রথমে হলো তুমি একটা এক্সপার্ট ইমেল রাইটার। ওকে, to get knowledge, call thread tool and it will give you all the conversation you need to write better email. If you don't find any thread or the message, email is a new email or empty thread, then don't reply, make a draft only. এই জন্য যারা কোর্সে জয়েন হইতে চায় প্রথমেই জিজ্ঞেস করে ভাই কী জানতে হবে, কিছু জানতে হবে না, আপনার ইংরেজি জানতে হবে। এখন এই যে জিনিসগুলো লেখছি বা প্রম্পটিং করছি, এই জিনিসগুলো ভাই বাংলায় দেওয়া সম্ভব, বাট রিয়েল ওয়ার্ল্ড ক্লায়েন্টের তো আপনি বাংলায় লেখা প্রম্পটিং করতে পারবেন না, সেটা পসিবল না। তো অ্যাটলিস্ট মানে টুকটাক লেখা এবং পড়া জানতে হবে, বুঝতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি কোনো কিছু করার আগেই অনেক কিছু লিখে ফেললাম। আমাদের 3টা টুলস আমরা অ্যাড করলাম। এখানে আমরা এটাকে একটু মানে করি, গেট থ্রেড, ক্রিয়েট ড্রাফট। অনেকগুলো টুলস অ্যাড করলে রিনেম করাটা খুব জরুরি, কারণ আপনি কিন্তু এলোমেলো হারাই যাবেন। সেন্ড রিপ্লাই। ওকে, তাহলে 3টা টুলস আমাদের কাছে আছে। আমাদের চ্যাট মডেল আছে যে চিন্তা করবে, এজেন্ট আছে। এখন আমাদের ইমেল রিসিভ করে ওকে রিপ্লাই দিতে হবে। তাহলে আমরা একটা রিপ্লাই জেনারেট করি, দেখি কি হয়। তাহলে আমাদের এখানে এই যে মেসেজটা আছে এটাকে আমরা আনরিড করি, আবার মার্ক অ্যাজ আনরিড। তাহলে আমাদের কাছে এখন হইলো এটা নতুন নিউলি ক্রিয়েটেড একটা থ্রেড। তাহলে আমরা এইটা দিয়ে চেক করি, রাইট? তাহলে আমরা টেস্ট ওয়ার্কফ্লো করি। ও মেসেজে রিপ্লাই করছে মনে হচ্ছে, কেন রিপ্লাই করলো? এটা তো এইখানে যাবে, কিন্তু আমি তো এখানে দেখতে পাবো যে আচ্ছা ওকে রিপ্লাই করছে, এখানে সেন্ড ইমেলের মধ্যে গেছে, ও রিপ্লাই করছে। কেন রিপ্লাই করলো? এখানে এই যে হ্যালোসিনেট করা শুরু করছে। তাহলে আমরা তো বলছিলাম যে তোমার কাছে যদি নিউলি ক্রিয়েটেড থ্রেড হয়, থ্রেড থেকেও কোনো কিছু পাইছে কিনা আমরা চেক করি। রেসপন্স, হাই হাউ আর ইউ, মেসেজ 1। তাহলে শুধুমাত্র একটা মেসেজ, থ্রেড থেকে শুধুমাত্র একটা মেসেজ পাইছে। ওকে, তাহলে ওর সাথে চুক্তি ছিল যে তুমি যদি একটা মেসেজ পাও তাহলে তুমি মেসেজ সেন্ড করবা না, বাট ও কিন্তু মানে মেসেজ সেন্ড করছে, আমাদের কমান্ড ফলো করে নাই। আমরা এইখানে ওকে রুল সেট করে দিই। এগেন rules, do not send reply if you get only one result from get thread tool. It should have more than 2 conversations, রাইট? আমরা এখানে আপনারা কি স্ক্রিনটা তো বড় করা যায়, কিন্তু স্ক্রিনটা বড় করলে এখন কি দেখা যায় ভালোভাবে? ওকে ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তাইলে আমরা ওকে আবারও প্রম্পট দিলাম যে তুমি রিপ্লাই করবা না, তুমি কী করবা, যদি থ্রেডের মধ্যে একটা রিপ্লাই পাও বা একটা মেসেজ পাও তাহলে তুমি রিপ্লাই করবা না। ইট শুড বি মোর দ্যান 2 conversation to send a reply. If you find only one thread,
one message in the thread tool, then create a draft, right? তাহলে আমাদের কি হলো এখানে, আমরা জাস্ট ওকে বললাম যে যদি তুমি একটা পাও তাইলে মেসেজ দেবা না, তুমি জাস্ট ড্রাফট ক্রিয়েট করবা, রাইট? ওকে, তাইলে আমাদের যে মেসেজটা সেন্ড করছো ওইটাকে আমরা ডিলিট করি, ডিলিট করে আমরা আবার ইনবক্সে যাই, এখান থেকে আমরা আবারও টেস্ট করি। আমাদের এআই এজেন্ট কিন্তু কাজ করতেছে, বাট এখন যেটা আমরা করতেছি সেটা হলো প্রম্পটিং, ওকে বেটার রেসপন্স নেওয়ার জন্য বা ও যে কাজটা করতে চায় সেটা আমরা করানোর জন্য ওকে মেসেজিং দিচ্ছি। এই যে ও কিন্তু এবার ড্রাফট ক্রিয়েট করছে, কারণ কি, এই যে আমাদের ড্রাফটে যদি আমরা যাই তাহলেও এই যে এটা ড্রাফট ক্রিয়েট করছে, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। কেন ড্রাফট ক্রিয়েট করলো? অ্যাগেন আমাদের লজিক অনুযায়ী কাজ করছে, ড্রাফট ক্রিয়েট করছে কারণ আমাদের এখানে থ্রেড ছিল একটা, আমি এখানে রিপ্লাই করিনি। ওকে ফাইন, এখন আমরা এইটা দিয়ে চেক করি, রাইট? এটা আমরা আনরিড করি এবং এইটা দিয়ে আমরা চেক করি যে এখন ও কী করে, এখনও টোটাল কনটেক্সট নিয়ে কী করতে পারে। কী হলো, কেন ও এখানে ছেড়ে দিচ্ছে কেন? মেসেজ রিসিভড, এটা কি হচ্ছে না, এটা কি হবে না নাকি না? ওকে আবার ওকে, ও মেবি ও এখানে দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে তো কোনো ডিটেইলে আসতেছে না, কেন আসতেছে না? তার মানে আমরা একটা ইমেল সেন্ড করি এই পাশ থেকে, এরপরে আমরা দেখি। আর একটা জিনিস এই এই মেসেজ আসার ফাঁকে বলে দেই, যখন আপনারা অটোমেশন বিল্ড করবেন বা এই জিনিসগুলো কিন্তু ধৈর্যের জিনিস, ফেল করবেন, রেসপন্স যেভাবে চাচ্ছেন সেভাবে আসতেছে না, বারবার ফেল হওয়ার সম্ভাবনা থাকবে, বাট এইটাই সিস্টেম আর এইভাবেই সামনে আগাইতে হবে। এটা নিয়ে ধৈর্য হারা হইলে কিন্তু হবে না, এরকম বহুত ইরর খাবেন, যেরকম রেসপন্স চাচ্ছেন সেরকম হচ্ছে না, এই জন্য চেষ্টা করতে হবে বারবার। ওকে, এইবার আমাদের কাজ হয়েছে, আমরা পাইছি ওখানে, মেবি ওরা ওইটা আনরিড করলে ধরতেছিল না। ওকে, তাহলে এখন ও গেট থ্রেড থেকে কনটেক্সট নিল, এরপরে ড্রাফট ক্রিয়েট করলো, কেন এখানে ড্রাফট ক্রিয়েট করলো? ওর তো এবার ড্রাফট ক্রিয়েট করার কথা ছিল না। থ্যাংক ইউ টুমোরো 2 PM ওয়ার্কস পারফেক্টলি ফ্রম লুকিং ফর। ওকে, তাহলে আমাদের এখন যে সিস্টেম মেসেজ আমরা অ্যাড করছি, যেটা আমি দেখতেছি এখানে, যে প্রবলেমটা আমি এখানে দেখতেছি সেটা হলো সিস্টেম মেসেজ থেকে ও প্রপার কাজ করতেছে না, তো এই ক্ষেত্রে আমরা সিস্টেম মেসেজ এতটুকু। আর একটা কাজ করতে পারেন, একটু কান্নার কথা বললাম, সেটা হচ্ছে সিস্টেম মেসেজে একটা ওয়ার্নিং দিয়ে দেন যে তুমি যদি উল্টাপাল্টা কাজ করো তাহলে আমি তোমার কি কিনব না। ওকে, ডোন্ট, ইংরেজি কি ভাই, এই যে ভুলে গেলাম, ডিসঅবে, ডোন্ট ডিসঅবে দ্য ইউজার প্রম্পট, ইফ ইউ ডু ইউ আর এ ফুল, ইউ আর রেসিস্ট। ওকে, তাহলে আমরা ফানি পারপাস ওকে দিলাম যে ডোন্ট ডিসঅবে ইউজার প্রম্পট, তাইলে তুমি কিন্তু রেসিস্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা এখানে রুলস আরেকটা অ্যাড করে দিই, ইফ ইউ গেট মোর দ্যান ওয়ান মেসেজ ফ্রম দ্য থ্রেড টুল, দেন সেন্ড এ রিপ্লাই with all of those details combined. Keep in mind, don't be pushy, just go with the client's flow. তাই আমরা কি বললাম, তুমি ক্লায়েন্টকে পুশ করো না, তুমি ক্লায়েন্টের ফ্লোর সাথে যাও যখন রিপ্লাই করবা, এবং যদি তুমি মোর দ্যান ওয়ান থ্রেড পাও বা মেসেজ পাও তাহলে তুমি রিপ্লাই সেন্ড করো, আমার জন্য ওয়েট করো না, আমাকে ড্রাফট সেটিং করো না। তাহলে আমরা আবার টেস্ট করি এটাকে, সেম প্রবলেম, মেসেজ তো আছে এখানে। ওকে, দেখি আমরা এবারও কী করে। এই যে এবার কিন্তু আমাদের এই যে মেসেজ সেন্ড করছে, এবার আমাদের মেসেজ রিপ্লাই হয়েছে। তাইলে আমরা যদি এবার দেখি কি মেসেজ দিছে, রিপ্লাই করছে সেন্ড, সাউন্ডস গুড নাকি, কোথায় করলো রিপ্লাই হইল কোথায়? ড্রাফট তো আগেরটা, এটা তো আগের ড্রাফট, রাইট? ডিসকার্ড ড্রাফট, সেন্ড, 3 মিনিট আগে এটা ইনবক্স হয়েছে। তাহলে আমরা এইটাকে চেক করি যে আমি ইমেল পাইলাম কিনা। ওকে, আমি এখানে পাইছি। ওকে, রাইট। Hi Zahid, thank you for reaching out. Today 2 PM works for me. Looking forward to our discussion on the social media marketing automation. এখন কিন্তু আমাদের যে কনটেক্সট পুরো আমরা পাইছি। এই যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেশন নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম, আমি যদি আমাদের আগের মেসেজগুলো আপনাদেরকে দেখাই,
এখানে কিন্তু আমাদের ডিসকাশন হইতেছিল যে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেশন নিয়ে ডিসকাশন হইতেছিল। তার মানে এখন এআই এজেন্টের কাছে প্রপার কনটেক্সট আছে এবং ও যখন আমার কমান্ড পাইলো যে যদি আমি প্রপার কনটেক্সট পাই তাহলে আমি একটা রিপ্লাই জেনারেট করব। এখন এইখানে আপনি একটা মিস্টেক কিন্তু দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ার একটা মিস্টেক। সেটা হলো যে এখানে আমাদের নামের জায়গায় নাম আসে নাই এবং এখানে ও আমাকে অলরেডি বলে দিছে যে টুমরো 2 PM ওয়ার্কস ফর মি। ও কীভাবে বললো? ওর তো বলা উচিত না। ও আগে আমার ক্যালেন্ডার চেক করবে, এরপর ও বলবে যে আমার টুমরো 2 PM আমি ফ্রি আছি কিনা। তাহলে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের টুলস থেকে সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার। ক্যালেন্ডার থেকে গুগল ক্যালেন্ডারের ভিতরে আমাদের ক্রিয়েট ইভেন্ট না, আমাদের ইভেন্ট থেকে চেক করতে হবে গেট অ্যাভেইলেবিলিটি। এটা না, ক্যালেন্ডার অ্যাভেইলেবল, এটা ক্যালেন্ডার অ্যাভেইলেবিলিটি। এখান থেকে আমাদের ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে হবে, আমাদের এইটা ক্যালেন্ডার। আর যেটা আমাদের টাইম, মানে কখন টাইম, এটা আমাদের ডিফাইন করার জন্য আমাদের এই যে মানে ম্যাজিক টুল, এখানে আমরা ওকে ডিফাইন করে দিলাম। তো তাইলে কিন্তু এখন আমাদের টুলস আসলো, ক্যালেন্ডার টুলস দিয়ে আমরা ক্যালেন্ডার কালকে আমি ফ্রি আছে কিনা মেসেজ দেওয়ার। ও আমাকে হুট করে মেসেজ দিয়ে দিল কালকে আমি ফ্রি আছি, ওকে গুড টু গো। তাইলে কী হবে? তাহলে তো আমি মিস্টেক মানে ইহাতে পড়ে যাবো, কারণ 2টার সময় আমার অন্য জায়গায় মিটিং থাকতেও পারে। এখন কি করতে হবে? এখন আমার ওকে বলতে হবে যে আরেকটা মেসেজ ওকে দিতে হবে, if client wants to book a meeting then use calendar tool to get the availability. ওকে, আমরা এটা ফিক্স করি, আমাদের মিস্টেক হচ্ছে। এবং টুলস থেকে আমাদের ডিফাইন করে দিতে হবে যে আমাদের কী কী টুলস আছে। এখানে আমরা মানে এটা যে করতে হবে তা না, বাট মানে প্রপার স্পেসিফিক এবং ইরর ফ্রি রেসপন্স পাওয়ার জন্য বেটার প্রম্পটিং জরুরি। এটা যদি আপনি নাও লেখেন, এখানে কোনো কিছু নাও দেন, তাও মোটামুটি ও একটা কিছু করবে, আর 2-4 লাইন লিখে দিলেও একটা কিছু করে দেবে আপনাকে। বাট আমরা চাই স্পেসিফিক এই কাজটা হোক এই টার্মের এই শর্তের সাপেক্ষে, রাইট? তাহলে আমাদের টুলস হলো কি আছে এবার? ক্যালেন্ডার। ওকে, use this tool to get availability, রাইট? এবং আমরা ওকে ডিফাইন করে দিছি যে তুমি বুকিংয়ের কথা যদি বলে তাহলে অবশ্যই ক্যালেন্ডার থেকে আমার অ্যাভেলেবিলিটিটা চেক করে নেবা, রাইট? এবং এখানে একটা জিনিস মনে করা আমার জরুরি, সেটা হলো আমাদের এআই এজেন্টের কিন্তু নিজস্ব কোনো টাইমের সেন্স নাই। ওই কিন্তু কোনো টাইম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তাহলে এখানে আমাদের টাইম ডিফাইন করে দিতে হবে। তাইলে টাইম দিয়ে আমরা এখানে জাস্ট আমাদের যে আজকের টাইমটা ডিফাইন করে দেবো। 2টা সেকেন্ড ব্র্যাকেট দিলেই আপনি এখান থেকে নাও সিলেক্ট করলে, এখন আপনার ডান পাশে তাকাইলে এই যে 2025 সালের 6 মাসের 20 তারিখ কত বাজে এখানে 12টা 43। ওকে, 12টা 43 দেখানোর কারণ হইলো এখানে আমাদের যে ইনস্ট্যান্স আছে, এই ইনস্ট্যান্সের সেটিংয়ে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের এই যে টাইম জোন এটা দেয়া আছে ডিফল্ট আমেরিকা নিউ ইয়র্ক, এটাকে চেঞ্জ করে আমরা যদি ঢাকার টাইম জোনে যাই, ঢাকা, তাইলে আমাদের টাইমটা এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এআই এজেন্ট এখন ঢাকার টাইমটা আর দেখাবে না। এই যে আমাদের এটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে আমাদের অরিজিনাল যে টাইম, যে এখানে দেখাচ্ছে যে 12টা 44 বাজে, কারণ আমেরিকা আমাদের থেকে প্রায় 10-11 ঘন্টা পিছনে, রাইট? এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, বাট আমরা ওটা করতেছি না, এটা আপনারা বোঝানোর জন্য। তাহলে আমরা ওকে প্রম্পট দিলাম যে তুমি কোনো রিপ্লাই আগে দিবে না, যদি মিটিংয়ের কথা বলে আগে চেক করবো আমার অ্যাভেলেবিলিটি আছে কিনা, এরপরে রিপ্লাই ডিফাইন করবা। তাহলে আমরা এখন আমাদের এটাকে আবার চেক করি। তাহলে এই মেসেজটাকে আমরা আনরিড করে চেক করে দেখি হয় কিনা। ওকে, তাইলে ও প্রপার কনটেক্সট নিয়ে এরপরে আমাকে রিপ্লাই দিবে। এই যে এখানে আপনারা খেয়াল করছেন, ও কিন্তু এখানে অনেক কিছু করতেছে। প্রথমে এর কাছে গেছে, কনটেক্সট আনছে, মেসেজটা বুঝছে। ওকে, এখানে কেন এতগুলো মেসেজ কেন দিচ্ছে? 4টা আইটেম আসলো কী জন্য? আমাদের আইটেম থাকার কথা তো একটা, এখানে 4টা আইটেম আসলো কোত্থেকে? টেবিল ভিউ, থ্রেড আইটেম। ওকে, এখানে যেটা হয়েছে আমাদের সেটা হলো আমাদের এখানে যেই আমরা আনরিড করছি, আনরিড করার কারণে সবগুলো মেসেজ আনরিড হয়ে গেছে, যার জন্য 4টা আইটেম আনরিড আসছে, 4টা আইটেম 4 বার রিপিট হয়েছে, রাইট? তাহলে এটা আমরা জাস্ট বোঝার জন্য যে এখানে কী হইলো। এখানেও কিন্তু ও প্রথমে কি করলো, এআই এজেন্টের কাছে গেল, এআই এজেন্ট এলএলএমের কাছ থেকে কনটেক্সট নিল, এরপর ওকে বললো যে ঠিক আছে, ওকে ফাইন, ক্লায়েন্ট বলতেছে যে কালকে 2টার সময় মিটিংয়ে ফ্রি আছে কিনা,
তাহলে আমি ক্যালেন্ডার থেকে অ্যাভেলেবিলিটি চেক করলাম, এরপর আমি থ্রেড থেকে ওদের আগে মেসেজ চেক করলাম, এরপরে হ্যাঁ ঠিক আছে সব কিছু পাইছি, আমি মেসেজ আমার 2টার বেশি, তাহলে আমি এখন রিপ্লাই সেন্ড করবো। এখন আমরা যদি রিপ্লাইতে যাই আমাদের, তাহলে অবশ্যই আমি রিপ্লাই পাবো এখানে। এই যে হেই জাহিদ, থ্যাংক ইউ ফর গেটিং ব্যাক টু মি, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন মুভিং ফরওয়ার্ড উইথ পারফেক্ট রিগার্ডিং উইথ বাজেট $1000. I think we definitely can work with you. Excited. Yes, a Zoom meeting sounds good. Tomorrow 2 PM works for me. কেন টুমোরো 2 PM works for me? কারণ কালকে 2টার সময় আমার কোনো মিটিং খালি নেই। আপনাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটা প্রশ্ন হলো, আমরা যে ফিচারটা ইউজ করছি আনরিড মেসেজ গুলো রিড করার জন্য বা রিডাইরেক্ট করার জন্য, এখন আমি চাচ্ছি যে আমার কিছু স্প্যাম মেসেজ আসতে পারে, যেমন স্পন্সর সোশ্যাল যেমন ডিরেক্ট আসে অনেক সময়, ওকে, এগুলো রিড না করুক। তাহলে আপনি এখানে স্প্যাম তো ডিফাইন রিড করবেই না, কারণ এখানে তো আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি তুমি অনলি ইনবক্সের তা নিবা। ইনবক্স তো ইনবক্সের মধ্যে আমাদের অনেক সময় প্রয়োজনীয় কিছু মেসেজ আসে, মেইল আসে, যেগুলো আমরা রিড করতে চাই না বা দেখি না, এগুলো আসে অনেক সময়। আমরা চাই যে ও এগুলো কেয়ার না করুক। তাইলে আপনি ধরেন আপনার এখানে, আমি যদি সিম্পলি আপনাকে বুঝাই, ধরেন আপনি এইখানে আপনার আছে, ধরি আমাদের এইটা, এই যে 1 মিনিট এআই, এই 1 মিনিট এআই থেকে আমি কোনো ইমেল রিসিভ করতে চাই না, তাই না? এরকম আমরা যদি ডিফাইন করে দিতে চাই যে আমরা এইটা থেকেই চাই না, এছাড়া সব কিছু আসবে, তাহলে আমাদের রিভার্স লজিক সেট আপ করতে হবে। রিভার্স লজিক হলো যে এইটা আমার চাই না, যেমন এখানে ফিল্টার করা যাবে কিনা এটা আমরা দেখি, সেন্ডার, রিসিভ, সার্চ, ইনক্লুড, স্প্যাম, ট্র্যাশ। ওকে, এই নোডের ভিতর আমরা এটাকে ফিল্টার করতে পারতেছি না, তার মানে আমরা এখানে যে ফিল্টার করতেছি এখানে আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি, যেমন যদি আমাদের ভ্যালু ইকুয়াল টু, এখানে আমরা যদি ভ্যালু ইকুয়াল টু, আমাদের যদি এখানে এই যে 1 মিনিট, তাহলে যদি আমাদের সেন্ডার, এই যে যদি সেন্ডার আমাদের 1 মিনিট এআই হয়, অথবা যদি টেক্সটের সাথে মেসেজের সাথে 1 মিনিট এআই যদি থাকে, এই যে 1 মিনিট ডট এআই, এইটা যদি এটা না, তাহলে আমাদের এখানে ডিফাইন করতে হবে এখান থেকে, এই যে ফরম, হ্যাঁ, এই ফরমের মধ্যে যদি আমাদের ইকুয়াল টু 1 মিনিট এআই হয়, তাহলে তুমি সেইটারে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, যদি এই জিনিসটা একটু কমপ্লেক্স, আমি আপনাদেরকে একটু মানে বিস্তারিত ব্যাখ্যা করি। সেটা হলো আমাদের এখানে লজিক বর্তমানে কি আছে, যদি আমাদের লেভেল ইকুয়াল টু আনরিড হয় তাইলে তুমি সামনের দিকে যাও, যদি না হয় তাইলে তুমি সামনের দিকে যাইও না, রাইট? তাহলে এখন এইটার ভিতর আমরা ফিল্টার অ্যাড না করে আমরা আরেকটা ফিল্টার অ্যাড করি আলাদাভাবে, জাস্ট বোঝানোর জন্য, যে এখন আমাদের যে রিসিভার মানে যে সেন্ড করতেছে সেন্ডার, এই যে ফরম বা সেন্ডার যদি সমান 1 মিনিট এআই হয় তাইলে তুমি সামনে যাও, তাই না? তাহলে আমাদের কন্ডিশন হলো যদি সেন্ডার সমান 1 মিনিট হয় এআই হয় তাহলে তুমি সামনে যাও, বাট আমরা চাচ্ছি এটা রিভার্স, যদি 1 মিনিট হয় 1 মিনিট এআই হয় তাহলে তুমি সামনে যাইও না। তাহলে আমরা কি করব, যদি এখানে আমাদের এই যে আমরা দিতে পারি কন্টেন্টস বা ডাজ নট কন্টেন্টস, তাইলে এখানে কি হবে, তুমি সেইটাই সামনে যাও যেইটার মধ্যে 1 মিনিট এআই নাই। এখন সামহাউ যদি আমাদের 1 মিনিট এআই থেকে কোনো ইমেল আসে তাহলে ও এইখানে ব্লক হয়ে যাবে, কারণ আমাদের কন্ডিশন হলো তুমি সামনে যাবা তখনই যখন 1 মিনিট ডট এআই তোমার এইটার ভিতরে নাই, এই টেক্সটের ভিতরে বা এই যে ফরম ডেটার ভিতরে আমাদের 1 মিনিট ডট এআই নাই, তখনই তুমি সামনে যাবা। বাট আমরা যদি এইটাকে রিভার্স করি, যেমন স্টিয়ারিং কন্টেন্টস মানে কি, যদি এখন 1 মিনিট এআই থেকে মেসেজ আসে তাহলে তো সেটার ভিতরে 1 মিনিট এআই থাকবেই, তাহলে আমি ওইটাকে ফরওয়ার্ড করতেছি সামনের দিকে। তার মানে ফিল্টারটা হলো রিভার্স ফিল্টার, যে যদি কন্টেন্ট না হয় তার মানে অন্য সব কিছু কন্টেন্ট হবে না 1 মিনিট এআই বাদে। ক্লিয়ার? ওকে ভাই, আসলে অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। বুঝি নাই। না ফিল্টার 2টা ইউজ করতে হবে এমন কোনো কথা না, বোঝানোর জন্য। আপনি এই একটা ফিল্টারের মধ্যেই করতে পারবেন, যেমন আমরা এখানে আরেকটা ফিল্টার অ্যাড করছি না, এই যে আপনি এইখানে যে কন্ডিশন, এই যে কন্ডিশনের ভিতর আমরা অ্যাড কন্ডিশন আরও একটা কন্ডিশন অ্যাড করলাম, সেই কন্ডিশনের ভ্যালু কী হবে, কন্ডিশনের ভ্যালু হবে ফরম, এবং এইটা যদি ডাজ নট কন্টেন, ইজ স্টিয়ারিং ডাজ নট কন্টেন ইকুয়াল টু 1 মিনিট এআই। এখন এইখানে যে অ্যান্ড এবং অর দেখেন না, এই দুইটা কিন্তু আলাদা, মানে দুইটা কিন্তু কন্ডিশন মানে ভিন্ন ভিন্ন হয়ে যাবে এইটা চেঞ্জ করলে। যেমন এইখানে আমরা যেটা বলতেছি সেটা হলো যদি তোমার লেভেল ইকুয়াল টু আনরিড হয় তাইলে সামনে যাও, এবং অ্যান্ড মানে এবং
যদি 1 মিনিট এআই এইটার ভিতরে না থাকে তাইলে তুমি সামনে যাও। তার মানে এখানে দুইটা শর্ত পূরণ হইতে হবে। বাট আমরা যদি এটাকে চেঞ্জ করে অর করে দেই তাইলে কি হবে? তাইলে হবে যে কোনো একটা শর্ত যদি সঠিক হয় তাইলে তুমি সামনে যাও। যেমন এইখানে যদি এই শর্তটা সঠিক হয় যে 1 মিনিট এআই আমার কোনো টেক্সটের মধ্যে যদি না থাকে তাইলে তুমি সামনে যাও, তাইলে এখানে অনেক কিছু সামনে চলে যাবে, কারণ আপনার ইনবক্সের মধ্যে ধরে অনেক কিছু থাকবে যে এখানে 1 মিনিট এআই নাই। তার মানে কি আপনার এখানে কনফিউশন হইতে হবে দুইটা সঠিক, যে আমার দুইটা জিনিস লাগবে, একটা হলো লেভেল ইকুয়াল টু আনরিড থাকতে হবে, প্লাস আমার এই 1 মিনিট এআই থাকা যাবে না, ওকে আমি বাদ দিয়ে দিতে চাই, তাইলে ডাজ নট কন্টেন্ট, তাইলে তুমি সামনে যাও। এখন এরকম স্পেসিফিক্যালি যদি কোনো কোম্পানি থাকে যাদের আপনি ইমেলগুলো করতে চাচ্ছেন, ওটা স্প্যাম ইমেল হিসেবে আপনার কাছে আসে, বাট আপনার দরকার, আপনি মাঝে মাঝে ওটা দেখেন, তাহলে ওটা আপনি ম্যানুয়ালি ফিল্টার করে দিবেন, যেখানে আমি এগুলো দরকার নেই, আমার যেগুলো নতুন আসবে ওগুলোই তুমি আমাকে দাও, রাইট? তাহলে এভাবে আপনি অনেক ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার প্রয়োজন সাপেক্ষে। চাইলে আপনি এখানেও কমা অ্যাড করে দিতে পারবেন, যে এইটা কমা, রাইট? ওকে, তাহলে আমাদের এআই এজেন্ট পারফেক্টলি কাজ করতেছে, ও এখানে নলেজ নিচ্ছে, ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডার অ্যাভেলেবিলিটি চেক করতেছে, থ্রেড থেকে থ্রেড নিয়ে কনটেক্সট অনুযায়ী মেসেজ করতেছে, ড্রাফট ক্রিয়েট করতেছে, সেন্ড ইমেল করতেছে। এখন এইখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই ইমেলটা ফরম্যাটেড না। এই যে ইমেল, এটা ফরম্যাটেড না, এটা হলো একটা মানে আনফরম্যাটেড, প্লাস দেখতে সুন্দর না, প্লাস একটা এই যে পপ আপ মেসেজ গেছে, এটা আমাদের বন্ধ করতে হবে। যার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোথায় গেলাম আমরা, এইখানে, সরি এখানে না, আমাদের যেতে হবে এইখানে, রাইট? এখানে গিয়ে আমরা ওকে প্রম্পট দিব যে সেট আপ দ্য, এখান থেকে না, আমরা আগে সেন্ড রিপ্লাই এইটাকে আগে ডিফাইন করি। আমাদের HTML থেকে এটাকে টেক্সটে ট্রান্সফার করে দিতে হবে, এবং এখান থেকে আমাদের অ্যাড অপশন অ্যাপেন্ড এনিটিং এটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে এখন কি হবে, এখন এইটা সুন্দরভাবে একটা ফরম্যাটেড ইমেল হিসাবে যাবে। আমরা চেক করি, অ্যাগেন এখানে আমাদের কিন্তু এটা 4টা মেসেজ যাচ্ছে, কারণ আমাদের এই যে রিপ্লাইটা আনরিড করার পর সবগুলো মেসেজ আনরিড হয়ে গেছে। তার মানে আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা মেসেজ এখানে সেন্ড করতে পারি, এটার ভিতরে আমাদের মেইন থ্রেডের ভিতরে আমরা রিপ্লাই করি। এখানে আমাদের ইমেল আসুক, এরপরে আমরা এটাকে চেক করি। এই যে ইমেল আসছে, এখন আমরা আবার চেক করব আমাদের এজেন্টকে যে সব কিছু করতে পারতেছে কিনা। এই যে এবার আমরা একটা আইটেম পাইছি এবং এইটাকে প্রসেস করতেছে, প্রসেস করে থ্রেড থেকে কনটেক্সট নিছে, এরপরে ড্রাফট ক্রিয়েট করছে। কেন এখানে তো আবারও হ্যালোসিনেট করছে, ড্রাফট ক্রিয়েট করার তো কোনো মানে হয় না। আই হ্যাভ বিন ডিসকাসিং দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেশন প্রজেক্ট, দ্য বাজেট। ওকে, তাহলে এখানে হ্যালোসিনেট করছে। হ্যালোসিনেট করার কারণ একটাই কারণ, বেটার প্রম্পটিং হলে আর হ্যালোসিনেট করবে না। বাট যেটা আমরা করতে পারি এখানে, আপনারা বলেন তো, একটা আইডিয়া দেন তো, কীভাবে আর হ্যালোসিনেট করা বন্ধ করা যায়? কারো কাছে কোনো আইডিয়া নাই। তাইলে আমরা যেটা করতে পারি এখন, সেটা হলো রাইট, এটা তো অবশ্যই ঠিক আছে, বাট প্রম্পটিং তো আমরা করতে পারতেছি না, আমরা অতটা বেটার প্রম্পটার না। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা এআই এর হেল্প নিতে পারি। এক্ষেত্রে আমরা জেনস্পার্কের ব্যবহার করি। কেন এটা স্লো হয়ে গেল? তাহলে আমরা এখান থেকে জেনস্পার্কে বলবো, দিস এআই এজেন্ট ইন n8n is hallucinating, make it the best prompt possible. দেখি আমাদের কি রেসপন্স আসে। ওকে, বিশাল এক প্রম্পট লিখে দিছে। এইটা কেন দিল? ওকে, এটা আমাদের নাকি? Here is the optimized prompt for AI n8n AI agent that hallucination if thread contains. ওকে, তাহলে আমরা এইটা নেই, রেসপন্স কোয়ালিটি গাইডলাইন। ওকে, দুইটাই আমাদের লাগবে। এইটা হলো আমাদের প্রম্পট, আর ওইটা হলো সিস্টেম মেসেজ। তাহলে আমরা দুইটাই ব্যবহার করি। এখানে আমরা এইটাকে ডিলিট করে দেই, এবং আমাদের যে একটা সিস্টেম মেসেজ ছিল এইটাতে আমরা এইটা ব্যবহার করি। ওকে, তাহলে আমাদের বিশাল এক মেসেজ আমরা আনলাম। এত লেখার আসলে আমাদের ধৈর্য হইতো না, থ্যাঙ্কস টু এআই। তাহলে আমরা এখন আবারও চেক করি আমাদের যে মেসেজ, সেটাকে আমরা আবারও একটু চেক করি। এটা আনরিড অবস্থা আছে এখন, হোপফুলি তো আনরিড ছিল।
ওকে অ্যান্ড ইয়েস আমরা আবারও সেন্ড করি। মেসেজ পাইছি আমরা এটাকে টেস্ট করি এবার। কে এবার তো কোনো কিছু করলো না। ওকে, এই জন্য এই যে এআই এর রেসপন্স, আমরা এটাকে কপি করে আমাদের এইটার ভিতরে মারিয়ে দিই। লেটস টেস্ট ইট অ্যাগেন। এবার কাজ করছে, এবারও ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পারছে। আমরা যদি আমাদের রিপ্লাই দেখি, ইয়েস টুমরো 2 PM ওয়ার্কস ফর মি, লুকিং ফরওয়ার্ড টু আ ডিসকাশন। ওকে, আমরা এখন মোটামুটি একটা মানে ইয়াতে আসছি, এন্ডিংয়ে আসছি যে আমাদের এজেন্ট মোটামুটি কাজ করতেছে। বাট অ্যাগেন এই যে এটার মানে বেটার রেজাল্ট নেওয়ার জন্য আমাদের কিন্তু কি করতে হবে, বেটার প্রম্পট লিখতে হবে। এখন আরেকটা জিনিস এইখানে আপনাদেরকে আমি বলে দেই, সেটা হলো এখন তো আমার এই মেসেজটা স্টিল আনরিড। আমি এখানে রিপ্লাই করছি, ওকে ফাইন, রিপ্লাই আমার হয়েছে, বাট প্রবলেম হলো এই মেসেজটা তো স্টিল আনরিড। এখন আপনার 1 মিনিট পরে যখন আপনি এইখানে ট্রিগারটাকে প্রত্যেক 1 মিনিট পর পরে সেট আপ করে রাখছেন, প্রত্যেক 1 মিনিট পর পর যখন ও ট্রিগার করবে, ও তো আবার ওই সেম মেসেজটা নেবে এবং প্রত্যেক 1 মিনিট পর পর ও সেম মেসেজটাই সেন্ড করতে থাকবে। প্রবলেম, এই প্রবলেম ফিক্স করার জন্য যখন আমাদের এই কমপ্লিট হয়ে যাবে এআই এজেন্টের কাজ, তখন এই আউটপুট দিবে। এটা হলো আমাদের আউটপুট নোডের সাথে আমরা আমাদের যে এই মেসেজটা, সেই মেসেজটাকে আমরা রিড করে দেব। কারণ কি, রিড করে দিলে কী হবে, রিড করে দিলে আমাদের যে পরবর্তীবার যখন রান হবে তখন ওকে আর নিবে না, ওকে ফিল্টার আউট করে দেবে যে না এটা তো আমার দেখা হয়ে গেছে। তো এই জন্য আমাদের আবারও যেতে হবে জিমেল নোডের ভিতরে, জিমেল, এখান থেকে আমাদের নিতে হবে রিড এ মেসেজ, মার্ক অ্যাজ রিড, এই যে মার্ক এ মেসেজ অ্যাজ রিড। তাহলে আমরা ওকে বলে দিচ্ছি যে হেই তুমি এই মেসেজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এই মেসেজটাকে রিড করে দাও। এটা হলো আমাদের মেসেজ আইডি। তো আমি সাজেস্ট করি আপনি এখান থেকে মেসেজের আইডিটা নেবেন না, এইখান থেকে নেবেন, ফিল্টার থেকে নেবেন, কারণ এইটা হলো অরিজিনাল আইডি যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, কারণ এটা ফিল্টার্ড আইডি, রাইট? তো এখন যেটা হবে সেটা হলো, এখন আমি যদি ওকে রান করি তাহলে ও ওই মেসেজটাকে রিড করে ফেলবে, মেসেজটাকে রিড করে দেবে। তাহলে কী হবে, তাহলে আপনার এই সেম মেসেজ বারবার আসবে না। এখন আপনি চাইলে এইটার পরে যদি আরও কোনো নোড অ্যাড করতে চান, আপনি চাইলে আপনার নিজের ইমেইলে নিজে একটা বা নিজের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ সেট আপ করলেন বা টেলিগ্রামে একটা মেসেজ সেট আপ করলেন, যেই একটা ক্লায়েন্টে মেসেজ দিছিল বাট আমি এটা রিপ্লাই দিছি, এটা তুমি এটা চেক করো, রাইট? তো এটার পরে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। বেসিক্যালি আমরা এআই এজেন্ট দিয়ে আজকে এইটা সেট আপ করলাম। তো এর মধ্যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি না? একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি যখন ইনবক্স থেকে মেসেজটা নিচ্ছেন, ধরেন এমন একটা ইনবক্স নিয়ে কাজ করছি যেটা সুপার আনঅর্গানাইজ, 10-20 মেল এসে জমে আছে, তো ওইখানে যে আমি গেট মেনি দেই, এটা কি কোনো লিমিটেশন আছে যে কত মেল পর্যন্ত টানতে পারবো? আপনি কি চাচ্ছেন যে আপনার 2 বছর আগের মেইলে রিপ্লাই দিতে? না, রিপ্লাই না, ধরেন আমি অর্গানাইজ করতে যাচ্ছি, ধরেন লেভেল অ্যাড করে দিলাম বা মানে সুন্দর করে অর্গানাইজ করে দিই এরকম। অবশ্যই আপনি এটা পারবেন, তো আপনি অবশ্যই এটা পারবেন। লিমিটেশন আছে যে এট আ টাইম আমি কতগুলো গেট মেনি দিতে চাই, প্রথমবারই টাইম লাগবে, বাট পরবর্তীতে একবার তো অর্গানাইজ হয়ে গেলে আর পরে রান এত লাগবে। এইটা হলো N8N এর নিজেদের লিমিটেশন, সেটা হলো 1000 পার কোয়ারি। একটা কোয়ারিতে বা একটা রানে আপনি সর্বমোট 1000 আইটেম নিতে পারবেন, এটা ওদের লিমিটেশন। হ্যাঁ, একটা বারে আপনি এখানে ধরেন কোনো ফিল্টার কোনো কিছু অ্যাড করলেন না, এখান থেকে আপনি গেট মেনু করলেন এবং রিটার্ন অল করলেন। রিটার্ন অল করলে আপনি এখানে জাস্ট আপনার ইয়ারটাকে মানে ইনবক্সটাকে আপনি লেভেল ক্রিয়েট করে করে সুন্দরভাবে সাজাবেন। এখানে আপনি এজেন্টের সাথে কী করলেন, এজেন্টকে অনেকগুলা নোট দিলেন, লেভেল নোট দিলেন। লেভেল নোট এখান থেকে আপনি যদি অ্যাড করেন, যেমন এইটা যদি আমরা কপি করে পেস্ট করি, তাহলে কী হবে, এখানে আমরা একটা নোট দিলাম, ওকে নোট দিয়ে ওকে আমি বললাম যে তুমি এই মেসেজটাকে ডিফাইন করে ওটাকে একটা আলাদা লেভেল হিসাবে সেট আপ করো। তাহলে আমাদের রিসোর্স থেকে লেভেল এবং এখান থেকে আমাদের লেভেল গেট মেনু ক্রিয়েট থেকে আমাদের ইনভয়েস মানে লেভেল নেম যেটা থাকবে এটা আমাদের ডিফাইন করে দিতে হবে। ওকে, এই ইনভয়েস, ওকে লেভেল নেম, রাইট। যেটা বলতেছিলাম যে আপনার লেভেল নেম যেটা সেটা আপনার ডিফাইন করে দিতে হবে। যখন আপনি লেভেল ক্রিয়েট করবেন তখন তো আপনার লেভেলের নাম থাকতে হবে। যেমন আপনি এখানে এই যে এই ক্লায়েন্টের জন্য আপনি একটা লেভেল ক্রিয়েট করবেন, তার মানে কি আপনি এই অটোমেশন লার্নার্স নামে একটা লেভেল এইখানে ক্রিয়েট হবে এবং আপনি চাইতেছেন যে এই সেম লেভেলের ভিতরে পরবর্তী সব মেসেজগুলো অটোমেশন লার্নার্স লেভেলের ভিতরে আসুক, রাইট? তাহলে আমাদের এখানে একটা লেভেল ক্রিয়েট করবে এবং আমরা যখন
এই টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন মানে ইমেল টিমেল সেন্ড করা হয়ে যাবে, তখন আমরা কি করব এই লেভেল থেকেই আবার এখান থেকে আমাদের মেসেজ থেকে আমাদের যে অ্যাকশন থেকে আমাদের যেতে হবে লেভেল, এই যে অ্যাড টু লেভেল, রিমুভ লেভেল না সরি, এই যে অ্যাড লেভেল। তাহলে এখান থেকে আমাদের যে মেসেজ আইডি, এই যে আমাদের মেসেজ আইডি, কই মেসেজ আইডি, এই যে এইটা মেসেজ আইডি এবং লেভেল নেম, এখান থেকে আমাদের লেভেল নেমটা ডিফাইন করে দিতে হবে। যেমন আমরা অটোমেশন লার্নার্স, যদি এখানে আপনি লেভেল অলরেডি ক্রিয়েট করে ফেলেন তাহলে আপনার কাছে লেভেল আছে, এই ইনবক্সের মতো এখানে আপনার একটা লেভেল থাকবে অটোমেশন লার্নার্স, ওই অটোমেশন লার্নার্সের আপনি লেভেলটা ক্রিয়েট করে দেবেন। এক্ষেত্রে আমরা ধরি এটাকে আমরা স্প্যাম। তাহলে এখন কি হবে, এখনও মেসেজটাকে রিড করবে, রিপ্লাই করার পরে ওকে একটা ইয়াতে নিবে, লেভেলের মধ্যে নিবে, যে লেভেলের ভিতর ও অটোমেটিক্যালি অর্গানাইজ করে রাখবে যে হেই। এবং যদি সেটা নতুন কোনো ক্লায়েন্ট হয় তাহলে ও আপনি এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনি যে টুলসগুলো অ্যাড করছেন এইটার আবার প্রম্পটিং এখানে দিয়ে দিতে হবে, ওকে জানাইতে হবে যে তুমি মেসেজ গেট করবা, রিপ্লাই দেবা, এরপরে আমাকে জানাবা। অ্যাট দ্য সেম টাইম তুমি একটা যদি নতুন ক্লায়েন্ট হয় তাহলে একটা নতুন লেভেল ক্রিয়েট করবা এবং এই ক্লায়েন্টটাকে ওই লেভেলের ভিতরে তুমি অর্গানাইজ করবা, তাই না? মানে আপনার প্রত্যেকটা নোডের মধ্যে লিমিট হচ্ছে 1000 এর বেশি আমি এট আ টাইম প্রসেস করতে পারবো। প্রত্যেকটা নোডের ভিতরে না, আপনি এই যে টোটাল সিস্টেমটা এখানে আপনি ইনপুটে 1000 এর বেশি আইটেম নিতে পারবেন, এটা N8 এর লিমিট। আচ্ছা আচ্ছা, 1000 তো অনেক আইটেম, আপনি 3-4 বার রান করলে আপনার অর্গানাইজ হয়ে যাবে ইনবক্স। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আর কি, মানে লুক করতে হবে আর কি। রাইট, ওকে। তাহলে আমরা কিন্তু মানে অলমোস্ট 2 ঘন্টার একটা সেশন করলাম, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি আসলে কথা বেশি বলি যার জন্য নেক্সটে আমাদের কথা কম বলতে হবে, শর্টকাটে শেষ করতে হবে। ওকে, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন কি আছে? বুঝি না এই কথা। আচ্ছা, আমি আসলে চাচ্ছি আপনারা যে জয়েন করছেন আপনারা আসলে কিছু পায় না, একদম মানে চাচ্ছি না যে কোনো কিছু আমার কাছ থেকে না পান, বাট এনিওয়েজ ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বুঝি নাই। না 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 না, আপনার N8 সার্ভার চালু থাকতে হবে, প্লাস আপনার ওয়ার্কফ্লো চালু থাকতে হবে। এটা যে আপনি করবেন, এটা করার জন্য এই যে আপনার ওয়ার্কফ্লোটাকে রান করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, তাইলেও সবসময় 24/7 চলতে থাকবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সার্ভারও রান করতে হবে, মানে সার্ভার 24/7 চালু রাখতে হবে। আমার একটা প্রশ্ন, আমরা যে কাজটা করতেছি ওই N8 এর মধ্যে, এটা তো আমাদের ব্যাকএন্ডে কাজ করতেছি, ক্লায়েন্টকে আমরা কিভাবে ডেলিভারি দিচ্ছি বা কি এই যে আমি যে আপনাকে প্রথমেই আমাদের ভিডিওর প্রথমেই একটা ওয়ার্কফ্লো দেখাইছিলাম, মনে আছে? এটা কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এই যে এখানে ওদের এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা আমাকে অ্যাক্সেস দিয়েছে, আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টের ভিতরে কাজ করতেছি। এখানে আমার তো জানার দরকার নেই তারা কোথায় হোস্ট করলো, তাদের ক্লাউড না কি, আমাকে অ্যাক্সেস দিতে আমি তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেছি বা সার্ভার ক্রিয়েট করে দিতেছি, দ্যাটস ইট। ক্লায়েন্টের অ্যাকাউন্ট, রাইট, ক্লায়েন্টের অ্যাকাউন্টে করে দিতেছি আমরা। এখন এটা ডিপেন্ড করে, ধরেন ক্লায়েন্ট তার যে ওয়ার্কফ্লোগুলো আছে বা তার অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিবে না, তা আপনার নিজের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, তাকে ওয়ার্কফ্লো সেন্ড করবেন। যেমন আপনি, এটা আমার অ্যাকাউন্ট, আমি এখানে করছি, আমি এই ওয়ার্কফ্লোটাকে ডাউনলোড করে তাকে সেন্ড করে দেবো, দ্যাটস ইট। সে তার ইনস্ট্যান্টে বা N8 ইনস্টল করবে বা ইম্পোর্ট করবে, যেটাকে আমরা বলি ইম্পোর্ট করবে, ওখানে আপনি সেট আপ করে দেবেন, দ্যাটস ইট। অনেক সময় চাই, কারণ ক্লায়েন্টের যদি অনেকগুলো ওয়ার্কফ্লো থাকে সেখানে আপনাকে অনেক সময় অ্যাক্সেস দিবে না, কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। সেক্ষেত্রে সহজ হিসাব আপনি ক্রিয়েট করবেন, তাকে সেন্ড করবেন, তার জুমে গিয়ে তাকে সেট আপ করে দেবেন, দ্যাটস ইট। ভাই, এই অটোমেশন কত ধরনের আছে আসলে? এগুলো তো আগে থেকে প্রি বিল্ড করে সার্ভিস দেওয়া যেতে পারে। তো ধরেন আপনারা 2-300 অটোমেশনে বানায় রাখলেন, একজন নতুন ক্লায়েন্ট আসলো, ওর সাথে মিলিয়ে গেল আগে বানানোটা। অবশ্যই পারেন, আমি তো এটা করতেছি। আমার একটা গামরোড অ্যাকাউন্ট আছে, একটু দেখাই আপনাদের এখানে। তো এখান থেকে এই যে টুকটাক সেল হচ্ছে, মানে এই একটা প্রোডাক্ট আমি দেখছি $9 একটা প্রোডাক্ট দিয়ে রাখছিলাম, বাট এটা মোটামুটি 2টা প্রোডাক্ট মোটামুটি ভালো সেল হয়েছে। তো এখানে এই যে আমি ওয়ার্কফ্লো ক্রিয়েট করে রাখছি, এগুলো আমি দিয়ে রাখছি, ওরা কিনতেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার যে স্কুল কমিউনিটি আছে, দেখাচ্ছি একটু, এইটা না, এইটা হলো আমার স্কুল কমিউনিটি। এখানে আমি কিন্তু আমার এই যে ওয়ার্কফ্লোগুলো এখানে দিয়ে রাখছি, যে আমার N8 এর ভিতরে এই টোটাল ওয়ার্কফ্লো এখান থেকে ডাউনলোড করে দিয়েছে।
এগুলো দিয়ে রাখছি। যারা কমিউনিটিতে জয়েন করে $29 মেবি, $29 দিয়ে যারা জয়েন করে সবগুলো ওয়ার্কফ্লো ডাউনলোড করতে পারবে। তো দরকার, অনেকের দরকার। আচ্ছা আচ্ছা। আর আপনি এটা সেলও করতেছেন ভাই? হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম সেলও করতেছি, প্লাস ক্লায়েন্টের জন্য বিল্ড করে, মানে যার লাগবে সে কিনবে। আপনার এই যে সিস্টেমটা আমি সেল করতেছি, এটা আমার বিল্ড করতে 1 ঘন্টা সময় লাগছে, বাট যার 1 ঘন্টা সময় নাই, যার নলেজ নাই, যে জানে না, তার তো এটা কিনতে হবে, সহজ হিসাব, কিনা ব্যবহার করবে। এটার সাথে টিউটোরিয়াল অ্যাড করা আছে, এটা নিয়ে এসে তার মতো করে মডিফাই করে সেল করবে। তো মানে অপরচুনিটি অনেক, বুঝছেন, এটা শুরু হয়েছে তো মার্কেটটা, তো অনেক ভাই opportunity। মার্কেট প্লেসটা যেমন থিমের জন্য আমরা এই বিভিন্ন মার্কেট প্লেস আছে, থিম কলেজটা এর জন্য ভাই কি মার্কেট তৈরি? এনআইটেনের নিজেদের মার্কেট প্লেস আছে। আপনি যদি এনআইটেন ইয়াতে যান, ওদের টেমপ্লেটের একটা ইয়ে আছে, এই যে প্রোডাক্ট, এখান থেকে আপনি যাবেন টেমপ্লেটে, এখানে মানে মোস্টলি ফ্রি, বাট এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। যারা মানে একদম এক্সপার্ট লেভেলে, তারা অনেক ওয়ার্কফ্লো সেল করে। এখানে ফ্রি আছে, পেইড আছে, এখানে আপনি সেল করতে পারবেন, একদম ওদের নিজেদের মার্কেট প্লেস। এছাড়া আরও অনেকগুলো মার্কেট প্লেস ক্রিয়েট হইতেছে, বাট এখন পর্যন্ত তেমন রেপুটেড কেউ নাই যারা এক্সটার্নাল মার্কেট প্লেসে সেল করতেছে। আর আপনারা ওই যে দুইটা বললেন আমার এই দুইটা সেল হচ্ছে, ওইটা কোথায় দিলেন? ওটা গাম রোডে আপনার ফ্রি অ্যাকাউন্ট। গাম রোডে আপনার ওরা অনেক চার্জ করে, 10% আপনার ইয়ে নেয়, ওদের কমিউনিটি বা প্ল্যাটফর্ম ফি নেয় অনেক। তো গাম রোড আমি সাজেস্ট করি না, বাট শুরুর ক্ষেত্রে গাম রোড ঠিক আছে, কারণ 10% মানে স্কুল কমিউনিটিতে আমি প্রত্যেক মাসে $99 ফি দেই তাদের কমিউনিটি চালু থাকার জন্য। তো যারা শুরু করবে $99 দিয়ে একটা কমিউনিটি চালানো অনেক এক্সপেন্সিভ, এর থেকে গাম রোড ফ্রি, ওইটা দিয়ে চালু করতে পারে। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। ওকে, এখানে কি প্রশ্ন করছেন? ডেবিট কার্ড দরকার, ওপেন এআই, ওপেন রাউটার, টুইলিও ভেরিফিকেশন, হোস্টিং দরকার ফর নাও। টুইলিও ভেরিফিকেশনের জন্য ইয়া লাগবে, ইউকেতে কোম্পানি ফরমেশন করা লাগবে, কারণ ইউকেতে কোম্পানি ছাড়া আপনাকে টুইলিও ভেরিফিকেশন অ্যাপ্রুভ করবে না। ডেবিট কার্ড তো লাগবে, ওই ইউকে মানে সকল সমস্যার সমাধান ইউকে কোম্পানি ফরমেশন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে ভাইয়েরা সবাই হ্যাঁ রাইট, অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।